আচ্ছা, তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেশিন লার্নিংয়ের একটা মেশিন লার্নিংয়ের একটা মেজর অ্যালগোরিদমটার নাম হচ্ছে এসভিএম, বাস এটার ফুল ফর্ম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিনস। এসভিএম বা সাপোর্ট ভেক্টর মেশিনস, ঠিক আছে। সো এসভিএম জিনিসটা কি? এসভিএম জিনিসটা হচ্ছে আমাদের নর্মালি ধরেন একটা ডাটা আছে, ধরেন এরকম ডাটা আছে, কি টাইপের ডাটা, একটা হচ্ছে নীল টাইপের ডাটা, একটা হচ্ছে রেড টাইপের ডাটা। সো ব্লু টাইপের ডাটা এবং রেড টাইপের ডাটা, এই যে দুইটা টাইপের ডাটা আছে, এই দুইটা টাইপের ডাটাকে আমরা যদি সর্ট করতে চাই, দেখেন আপনি সবগুলা রেড টাইপের ডাটা এক সাইডে নিয়ে গেছি, সবগুলা ব্লু টাইপের ডাটা আর এক সাইডে নিয়ে গেছি। সো এই যে আমরা যে দুইটা ডাটাকে সেপারেট করে দিচ্ছি, এইটাই হচ্ছে এসভিএম এর কাজ। তো এখানে দেখেন যে এইটা হচ্ছে একটা কিসের ছবি, এটা একটা কিসের ছবি, এটা একটা ক্যাটের ছবি। সো এইটা ক্যাট না এইটা ডগ, ঠিক আছে। এই ক্যাটের একটা বৈশিষ্ট্য আছে, ডগের আর একটা বৈশিষ্ট্য আছে। ক্যাটের বৈশিষ্ট্য অনুযায়ী ক্যাটের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, ডগের বৈশিষ্ট্য হচ্ছে এরকম। দুইটা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যার কারণে এটা হচ্ছে ক্যাট আর ওইটা হচ্ছে ডগ। তো আমাদের এসভিএম এর কাজ হচ্ছে যে এই যে দুইটা আলাদা আলাদা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুইটা জিনিসকে আলাদা করে ফেলা, ঠিক আছে। সো যদি এখানে দেখাচ্ছে যে যদি একটা ক্যাটের ওয়েট চিন্তা করেন, ইয়ার লেন্থ চিন্তা করেন, ইয়ার লেন্থ মানে কান কতটুকু লম্বা, এটা যদি চিন্তা করেন তাহলে ক্যাট পড়তেছে আসলে এরকম জায়গায়। আবার ডগের কথা যদি চিন্তা করেন, ডগের ওয়েট কি আরও বেশি না, ক্যাটের চেয়ে নর্মালি বেশি, এবং ডগের কানও হচ্ছে আরও লম্বা। সেই ক্ষেত্রে ডগের পজিশন হবে হচ্ছে আরও সামনের দিকে। আপনি যদি 100টা ক্যাট নেন এবং 100টা ক্যাটের ওয়েট এবং ইয়ার লেন্থ যদি আপনি বসান, তাহলে দেখতে পাবেন যে 100টা ক্যাটের ওয়েট হচ্ছে এর আশেপাশেই যাবে, ঠিক আছে। নর্মাল আপনি যে রেগুলার ক্যাট নেন, এরকম বাংলাদেশের আরও 100টা ক্যাট নেন, দেখবেন যে এর আশেপাশেই যাবে। আবার বাংলাদেশে 100টা প্রাপ্তবয়স্ক ডগ যদি আপনি নেন, তাহলে দেখা যাবে যে সেই ডগগুলোর ওয়েট ক্যাটের চেয়ে অলওয়েজ বেশি থাকবে। সো অটোমেটিক আপনি যখন এইগুলাকে এইভাবে বসাইতে থাকবেন, দেখা যাবে যে ক্যাটের ওয়েট হচ্ছে এই জায়গায় যদি হয়, ডগের ওয়েট অবশ্যই আলাদা জায়গায় যাবে, কারণ ডগের বৈশিষ্ট্য আলাদা, ওয়েট বেশি, ইয়ার লেন্থ বেশি, এসব জিনিস বিবেচনা করে ডগ পুরা জিনিসটাই আসলে ক্যাটের সাথে ম্যাচ করা সম্ভব না, দুইটা আলাদা আলাদা ডাটা হবে। এখন আমাদের কথা হচ্ছে দুইটা আলাদা আলাদা যে ডাটা থাকে, এই দুইটা ডাটাকে আলাদাভাবে ক্লাসিফাই করতে হবে। আমাকে ডাটা দেখে বুঝতে হবে কোনটা ক্যাট কোনটা ডগ। তো এই ডাটা দেখে কোন ডাটাগুলোকে আমি ক্যাট বলবো আর কোন ডাটাগুলোকে আমি ডগ বলবো, সেইটার জন্য আমাদের এইটা হচ্ছে লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন বা লিনিয়ার এসভিএম, যেখানে আমরা যেটা করতেছি যে এই সাইডে যদি থাকে ক্যাটের ডাটা, এই সাইডে যদি থাকে ডগের ডাটা, আমি তো বললামই যে ডগের ওয়েট বেশি হবে, সো ডগের ডাটাগুলো একটু দূরে থাকবে, ক্যাটের ওয়েট কম হবে, ক্যাটের ওয়েটগুলো একটু কাছে থাকবে। সো আমরা কি করব, এই দুইটা যে ডাটা পয়েন্ট আছে, আমরা ট্রাই করব যে এই দুইটা ডাটা পয়েন্টের ভেতর দিয়ে এমনভাবে একটা লাইন টানতে যেন আমাদের এই সাইডের পোর্শন আর এই সাইডের পোর্শন, দুইটা পোর্শন আলাদা হয়ে যায়। লাইনটা আমি আরও অনেকভাবে টানতে পারতাম, লাইনটা আমি চাইলে এইভাবেও টানতে পারতাম। এইখানে যদি লাইন দিই তাহলে দেখা যাচ্ছে যে কিছু ক্যাট ডগের অংশে চলে যাচ্ছে,
আবার এইভাবে যদি দিতাম ক্যাট এবং ডগ আলাদা করতে পারতাম না। আমাকে এমনভাবে দাগটা টানতে হবে, এমনভাবে লাইনটা টানতে হবে যেন আমাদের ক্যাটের ডাটা এবং ডগের ডাটা দুইটা আলাদা আলাদা থাকে। তো এটা যে 2D হইতে হবে জিনিসটা এমন না, এইটা 3D প্লেনেও হইতে পারে। ঠিক আছে, মানে এই ডাটা পয়েন্টগুলো আসলে এক্স, ওয়াই এবং জেড বা 3D প্যানেলে আছে। তো আমরা সেই ক্ষেত্রে লাইনটা এমনভাবে টানবো যেন 3D স্পেসে দুইটা আলাদা হয়ে যায়। সো এটা যে 2D হবে মানে এরকম হবে এমন না, এটা 3Dও হইতে পারে। 3Dর ক্ষেত্রেও আমাদের দেখেন 3Dর ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে লাইন টানছি, লাইনটা কিন্তু এইভাবে টানতে পারতাম। ঠিক আছে, আমাদের এরকম দুইটা ডাটা আছে, সো দুইটা ডাটার ভেতরে এরকম দুইটা ডাটা আছে, লাইনটা কিন্তু আমরা এইভাবে টানা যেত, এইভাবে টানা যেত। এখানে একটু কাত করে টানছে, কারণ হচ্ছে এইখানে কাত করে টানলেই জিনিসটা ইভেনলি ডিস্ট্রিবিউট হচ্ছে, মানে দুইটা একদম পারফেক্টলি আলাদা হচ্ছে। কার্ডটা এরকম সোজা হইতে পারতো না, সোজা হলে কিন্তু এই যে একটা ডাটা চলে যেত। সো কার্ডটাও এরকম বাঁকা করে একটা কার্ড দিয়ে দিছে দুইটা ডাটা মাঝখানে। আচ্ছা, এই যে বাম পাশের ডাটাগুলোকে আমরা বলতেছি তাহলে ক্যাট এবং ডান পাশের ডাটাগুলোকে আমরা বলতেছি ডগ। সো এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, যে আমাদের যদি দুই ধরনের ডাটা থাকে, এরকম যদি দুই ধরনের ডাটা থাকে, এরকম র্যান্ডম ডাটা, এরকম র্যান্ডম ধরেন দুই ধরনের ডাটা আছে, আপনার টার্গেট হচ্ছে এই ডাটাগুলোর ভেতর দিয়ে একটা লাইন এমনভাবে টানা যেন দুইটা ডাটা আলাদা হয়ে যায়। তো এই যে লাইনটা, এই লাইনটা আসলে অনেকভাবে টানা যায়, এইভাবে টানা যায়, এইভাবে টানা যায়, এইভাবে টানা যায়, এইভাবে টানা যায়, অনেকভাবে টানা যায়। দেখেন এই যে লাইনটা, এই লাইনটা আসলে হবে না কারণ একটা ডাটা আমার চলে আসছে, কিন্তু এই তিনটা লাইনের তিনটাই কিন্তু টানা যায়, কারণ এই তিনটা লাইনই ডাটাগুলোকে সেপারেট করছে, তাই না? সো তিনটা লাইনে ডাটাগুলোকে সেপারেট করছে, এই তিনটা দিয়ে টানা যায়। কিন্তু এই যে তিনটা লাইন, এর ভেতরে আমাকে কোন লাইনটা আমরা চুজ করব সেইটা ডিপেন্ড করে হচ্ছে এই যে এইটাকেই বলা হয় মেনলি ভেক্টর। এই লাইনটাকেই বলা হয় হচ্ছে ভেক্টর, সাপোর্ট ভেক্টর, আর এগুলা হচ্ছে সাপোর্ট। সো আমাদের লাইন টানলেই হবে না, এমন লাইন টানতে হবে যে লাইনের জন্য এই দুইটা ডাটা পয়েন্টের মার্জিন সবচেয়ে বেশি হবে। মানে কি? মানে হচ্ছে এইটার ক্ষেত্রে আমি যদি ডাটাটা এইভাবে টানতাম, লাইনটা এইভাবে টানলে যেটা হতো সেটা হচ্ছে এই ডাটার, এই দেখেন এই ডাটা থেকে এই ডাটার দূরত্ব কতটুকু, এইভাবে টানলেই কিন্তু এইটার থেকে এই লাইনের, এই যে মাঝের লাইনের এটার দূরত্ব সবচেয়ে বেশি থাকে। আমি যদি এটা একটু বাঁকা করে টানতাম তাহলে দেখা যেত যে এইটা থেকেও এই লাইনের দূরত্ব কম, এটা থেকে এই লাইনের দূরত্ব কম, কিন্তু আমাকে এমনভাবে টানতে হবে যেন প্রতিটা পয়েন্ট থেকে সর্বোচ্চ দূরে থাকে লাইনটা। কথা বোঝা গেছে? মানে এমনভাবে টানতে হবে যেন এইটা থেকেও অনেক সর্বোচ্চ যত দূর সম্ভব এত দূরে থাকে, এবং এইটা থেকেও একটা নির্দিষ্ট দূরে থাকে। মানে আমরা যত দূরে রাখতে পারবো তত ভালো। মানে এমনভাবে টানবো যেন মার্জিন আমাদের বড় হয়,
দাগটা এমনভাবে টানবো যেন এই যে দুইটা মার্জিন দেখতে পাচ্ছেন, এই মার্জিনটা যত চওড়া হবে তত আমাদের জন্য বেস্ট। যত চওড়া মানে কি, মানে হচ্ছে এই ডাটা থেকে এই ডাটা আসলে আমরা এতখানি একটা ফারাক রেখে আলাদা করতে পারছি। যদি আমরা মার্জিনটা কম রাখতাম তাহলে দেখা যেত এই ডাটা থেকে এই ডাটার দূরত্ব আসলে খুবই কম, সেই ক্ষেত্রে আমাদের মিস ক্লাসিফিকেশন হইতে পারতো। মানে আমরা একটা পয়েন্ট নিলে ওইটা ক্যাট না ডগ, মাঝে মধ্যে কম্পিউটার কনফিউজ হয়ে যাইতে পারে যদি সেই ডাটাটা যদি এইরকম জায়গায় ধরেন একটা ডাটা আমরা নিলাম, এখন লাইনটা যদি এইভাবে টানা থাকে, হ্যাঁ লাইনটা যদি এইভাবে দেওয়া থাকে তখন হচ্ছে দেখা যাইতো যে এইটা ক্যাট না ডগ এটা কনফিউজ হয়ে যেত কম্পিউটার, কারণ এটা এতই কাছে মার্জিনের এতই কাছে যে এটা হচ্ছে ক্যাট না ডগ, এটা হচ্ছে কম্পিউটার আসলে কনফিউজ হয়ে যেত। না সমস্যা নেই। সো এখন দেখেন, তো সাপোর্ট ভেক্টর মেশিনে আমাদের কি করতে হচ্ছে, এই যে দুইটা ডাটা, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে মার্জিনটা, এই মার্জিনটা কিসের ভিত্তিতে টানা হয়? এই মার্জিনটা টানা হয় হচ্ছে, এই যে ভেক্টরটা টানা হয় হচ্ছে এই দুইটা ডাটার একদম শেষ ডাটা কোনটা, কর্নার ডাটা কোনটা। দেখেন তো এই ডাটাগুলোর ভেতর একদম বর্ডারের ডাটা কোনগুলা? বর্ডারের ডাটা হচ্ছে এইটা না, এই দুইটা। এই ডাটাগুলোর ভেতর বর্ডারের ডাটা কোনগুলা? এই দুইটা বলা যায়। হ্যাঁ আর একটা দূরে, বাট স্টিল মানে বর্ডারের ডাটা, একদম বর্ডারের ডাটা কোনগুলা? এই দুইটা। আমাদের এমনভাবে লাইনটা টানতে হবে যেন এই বর্ডারের ডাটাগুলা লাইন থেকে সর্বোচ্চ দূরে থাকে। সর্বোচ্চ দূরে থাকে বলতে লাইন থেকে মার্জিনটা অনেক বেশি হয় এই দুটা ডাটা পয়েন্টের, ঠিক আছে? এই যে এই লাইন থেকে সর্বোচ্চ দূরে আছে, লাইনটা যদি আমি এভাবেই টানি তাহলেই সর্বোচ্চ দূরে থাকবে। আমি আর যেভাবেই টানি না কেন দেখবেন, আমি যদি এইভাবে টানি দেখা যাবে যে ডাটাগুলো আসলে সর্বোচ্চ দূরে নাই। এইভাবে লাইন টানলে আসলে দুইটা ডাটা সর্বোচ্চ দূরে থাকতে পারবে, এছাড়া দুইটা ডাটার মধ্যে এত দূরত্ব ক্রিয়েট করা সম্ভব না। অন্য যে কোনোভাবে আপনি টেনে দেখতে পারেন, মার্জিনটা এত বেশি হবে না। সবচেয়ে বড় যে মার্জিনটা আমরা পাবো আমরা ওইটাই নিব আর কি। আচ্ছা, তো এই যে সাপোর্ট ভেক্টর মেশিনের যে ডাটাগুলো দেখতে আসলে কেমন হয় দেখেন। এই ডাটার কথা যদি চিন্তা করেন, এই ডাটার একটা 2D প্লেনে আছে, তার মানে এটার একটা এক্স অ্যাক্সিস আছে আর একটা ওয়াই অ্যাক্সিস আছে। সো এই যে এখানে একটা এক্স ফিচার আছে আর একটা ওয়াই ফিচার আছে, এবং এই ফিচারের জন্য ডাটাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে রাখা হয়েছে। কোনটা কি ডাটা? ওই যে নাইফ বায়াসের ক্ষেত্রে ইয়েস আর নো। নাইফ বায়াসের ক্ষেত্রে আমরা করছিলাম কি, ডাটাটা খেলা হবে কি হবে না। আপনি যদি এটার ক্ষেত্রে চিন্তা করেন, এটা হচ্ছে এটা ক্যাট না ডগ। ধরেন ফিচার এরকম যদি থাকে তাহলে আমরা বলতে পারবো এটা ক্যাট। যেহেতু এটা 2D প্লেন, তাহলে একটা লাইন দিয়ে আপনি কয়টা ডাটাকে আলাদা করতে পারবেন? আপনি এই যে এতগুলো ডাটা আছে, ঠিক আছে, সো আপনি একটা লাইন টেনে আসলে কয় ভাগে ভাগ করতে পারবেন ডাটাকে? 2 ভাগে ভাগ করার বেশি ভাগ করা সম্ভব না। সো এইটা 3D প্লেনেও থাকতে পারে। এসভিএম মোস্টলি বেস্ট ইউজ হচ্ছে এই ডাটাগুলোকে, আবার বন্ধ হয়ে গেছে,
গরম হয়ে যাচ্ছে সম্ভবত। ওইগুলোর দাম যে বেশি। আচ্ছা আচ্ছা, দুইটা রেখে একটা থাকতো, ওগুলো থাকতো, তো মার্কেটার প্রয়োজন ছিল না, সবাই একটা হচ্ছে কি পেন ওগুলো রাখতো, ওটা দিয়ে কাজ করতো। আপনার প্রত্যেকটা পয়েন্ট দেখাইতে, প্রত্যেকটা পয়েন্ট দেখাইতে তারপরে কালার চেঞ্জ করে, ওই যে আপনার ইন্ডিয়ান কিছু দেখি না যে টিউটোরিয়াল ওটা থাকে এখনো বাংলাদেশে, ওটা এতটা আসে নাই, ওটা হচ্ছে স্পেশাল কনফারেন্সে ব্যবহার করা হয়, ক্লাসে রাখে না। যাই হোক, তো আসেন, আমাদের হচ্ছে মেইনলি যখন দুইটা জিনিস আমরা আলাদা করতে চাই সেই ক্ষেত্রে সাপোর্ট ভেক্টর মেশিন বেস্ট কাজ করে, দুইটা জিনিস যখন আমরা আলাদা করতে চাই। ঠিক আছে, সো এইখানে অ্যাকচুয়ালি এক্সাম্পলটা দেওয়া আছে আমাদের দুইটা জিনিস আলাদা করার। এখানে এই ডাটাগুলো একটা হচ্ছে গিয়ে ধরেন ডগ, একটা হচ্ছে ক্যাট। সো এখানে হচ্ছে দুইটা ফিচার আছে, দুইটা ফিচার অনুযায়ী ডাটাগুলো আমরা যদি এক্স ওয়াইতে প্লেনে বসাই তাহলে ডাটাগুলো দেখতে আসলে এরকম হচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই ডাটাগুলোর মাঝখান দিয়ে এমনভাবে লাইন টানা যেন ডাটা দুইটা আলাদা হয়ে যায়। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের সূত্র। এসভিএম এর সূত্র হচ্ছে ডাব্লিউ টি অফ এক্স প্লাস বি, যদি একের চেয়ে বড় হয় তাহলে হচ্ছে এটা ক্যাটাগরি ওয়ানে বিলং করে, যদি মাইনাস একের চেয়ে ছোট বা সমান হয় বা মাইনাস এক মাইনাসে যায়, যদি এটা মাইনাসে থাকে তাহলে হচ্ছে ক্যাটাগরি টু, যদি প্লাসে থাকে তাহলে ক্যাটাগরি ওয়ান। এটাই বুঝাইছে সোজা ভাষায়। তো এইটা বেসিক্যালি এই সূত্রটা দেখে আসছেন হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনের সময় দেখে আসছিলেন। এটা হচ্ছে ডাব্লিউ, এটা ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, সিমিলার সূত্র। এটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে বায়াস। তো দেখেন এখানে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে সাপোর্ট ভেক্টর থেকে যদি পজিটিভ সাইডে থাকে, সাপোর্ট ভেক্টর থেকে যদি পজিটিভ সাইডে থাকে তাহলে ওটা হচ্ছে একটা ক্যাটাগরি। সাপোর্ট ভেক্টর থেকে যদি, সরি এটা তো নেগেটিভ সাইড, নেগেটিভ সাইডে থাকলে একটা ক্যাটাগরি, সাপোর্ট ভেক্টর থেকে যদি পজিটিভ সাইডে থাকে তাহলে আর একটা ক্যাটাগরি। এটা এখানে বোঝাইছে। তো এইটা হচ্ছে আপনাদের পাইথন কোড, সাপোর্ট ভেক্টর মেশিনের পাইথন কোডে আমাদের হচ্ছে দেখানো হচ্ছে যে পাইথনে সাপোর্ট ভেক্টর মেশিন কীভাবে ইউজ করে ভেরি ইজি। এই যে ফ্রম স্কেলার ইম্পোর্ট এসভিএম, এসভিএমকে ইম্পোর্ট করা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের এই যে দুইটা ফিচার আমি দেখাইছিলাম না, এই দুইটা ফিচার আর কি এখানে দেওয়া আছে। এই যে এই দুইটা ফিচার, এইটা এখানে 0.97 0.92, এখানে এই এক্সাম্পলে দেখা আছে -3 -1 0 -2, আপনাদের বোঝার সুবিধার জন্য এইভাবে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডাটা পয়েন্ট নিছে, এবং এই 7টা ডাটা পয়েন্টের জন্য 7টা লেভেল দিছে যে এই ডাটা পয়েন্টগুলো কোন কোন আউটপুট লেভেল কি 0 ক্যাটাগরি, এই ডাটা পয়েন্টগুলো 1 ক্যাটাগরি, এটা 2 ক্যাটাগরি, এটা 0 ক্যাটাগরি, এটা 1 ক্যাটাগরি, এইভাবে ক্যাটাগরিগুলো দিয়ে দিছে। এবং আপনি ক্লাসিফিকেশন করার জন্য জাস্ট লিখলেই হবে এসভিএম ডট সাপোর্ট ভেক্টর ক্লাসিফিকেশন বা এসভিসি, এসভিএম ডট এসভিসি কার্নেল ইজ ইকুয়াল টু লিনিয়ার ডট ফিট এক্স ওয়াই। লিনিয়ার মানে কি? লিনিয়ার মানে হচ্ছে একটা লাইন টেনে সাপোর্ট ভেক্টর মেশিন অনেকভাবে করা যায়। সো এইটা হচ্ছে লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন, মানে আমরা একটা সোজা লাইন টেনে দুইটা ডাটাকে আলাদা করে ফেলবো। সো এইটা করার জন্য আমাদের কার্নেল ইকুয়াল টু লিনিয়ার হবে, কার্নেল বলা হয় হচ্ছে এইটাকে, যে দাগটা আমরা টানি এটাকেই বলা হয় কার্নেল। তো এই কার্নেলটা হচ্ছে লিনিয়ার হবে, এবং এক্স আর ওয়াইকে যদি আমরা ফিট করে দিই তাহলে আমাদের মেশিন লার্নিং মডেল ট্রেন হয়ে যাবে।
সো এইখানে হচ্ছে সিএলএফ ডট প্রেডিক্ট দেওয়া আছে, মেশিন লার্নিং মডেলটা প্রেডিক্ট করতেছে, যে প্রেডিক্ট করে দেখতেছে যে আসলে জিরোর থেকে বেশি কিনা। যদি ট্রু হয় তাহলে ইয়েস দেখাবে, অথবা যদি নো হয় তাহলে নো দেখাবে। ইটস ওই পয়েন্টটাই হচ্ছে 24 পয়েন্ট, ওই হলুদ পয়েন্টটাই হচ্ছে 24 পয়েন্ট। এবং 24 পয়েন্টটা কি ইয়েস হবে না নো হবে? কারণ হচ্ছে এইটা হচ্ছে গিয়ে হ্যাঁ জিরোর চেয়ে ছোট, সো এটা নো হবে। নো হবে মানে আমি বুঝতে পারছি যে এই লেভেলটা হচ্ছে জিরোতে গিয়ে পড়বে। সো সাপোর্ট ভেক্টর মেশিন আসলে ডাটাগুলোকে আলাদা করার জন্য একটা লাইন, যে লাইন দিয়ে আমরা হচ্ছে দুইটা ডাটা আপনি যদি XY প্লেনে বসান, ধরেন মানুষের ডাটা আর গরুর ডাটা দুইটা কখনোই এক হওয়া সম্ভব না, ঠিক আছে? এইখানে একটা এক্সাম্পল দেখানো ছিল, এটা হচ্ছে বিড়ালের ওজন এবং বিড়ালের কানের হাইট কত, এবং কুকুরের ওজন কুকুরের কানের হাইট কত। আপনি যদি এভারেজ 100টা কুকুর এবং 100টা বিড়াল নেন, কখনোই দুইটা ডাটা একটা আর একটার উপর মার্জ করবে না। আপনার টার্গেট হচ্ছে এই যে দুইটা ডাটা আছে, এই দুইটা ডাটা যে মার্জ করে নাই, কোন জায়গায় দুইটা ডাটা বর্ডার বের করে ওই বর্ডারের মাঝখান দিয়ে একটা লাইন টেনে দেওয়া, ওই লাইনের পজিটিভ সাইডে থাকলে বিড়াল, নেগেটিভ সাইডে থাকলে কুকুর, এরকম আর কি। সো এটা হচ্ছে এসভিএম এর টার্গেট। সো এসভিএম হচ্ছে ইমপ্লিমেন্ট করা ইজি। এসভিএম এর হচ্ছে মেরিটস কি, এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করা ইজি, ইউজ করা সহজ, ইন্টারপ্রেট করা যায় সহজে। কারণ আমি একটা লাইন টেনে ডাটা দুইটাকে আলাদা করে দিচ্ছি, বুঝতে সহজ। এইটা হচ্ছে স্মল ট্রেনিং ডাটা সেটের জন্য বেশ ভালো কাজ করে। পানি আছে কার কাছে? রাফি, পানি আছে? পানি নেই, পানি খেয়ে আসতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন, যদি আপনাদের ডাটা এমন থাকে তাহলে আপনি এটা একটা সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে কিভাবে আলাদা করবেন? কথা হচ্ছে এইভাবে ডাটা থাকলে হ্যাঁ গোল করে আলাদা করা যাবে, কিন্তু এটা লিনিয়ার সাপোর্ট ভেক্টর আসলে একটা লিনিয়ার লাইন, ঠিক আছে? সো লিনিয়ার সাপোর্ট ভেক্টর মেশিন দিয়ে এটা আসলে আলাদা করার জিনিসটা হচ্ছে ফিজিবল না। আসলে যে সমস্যাটা এইটা হচ্ছে, ডাটা যদি এমন থাকে তার মানে বুঝতে হবে দুইটা ডাটা ঠিকই আলাদা। এখানে কালার করা আছে, দুইটা ডাটা আলাদা। আমরা অ্যাকচুয়ালি ডাটাটা ভুলভাবে দেখছি। এইভাবে যদি ডাটা থাকে এবং আমরা আলাদা করতে পারতেছি না, তার মানে হচ্ছে আমরা আসলে ডাটাটা ভুলভাবে দেখছি। তার মানে কি? তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি এই সেম ডাটাটা 3D প্লেনে দেখি, ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইটা আসলে আমরা যদি 2Dতে যে সব ডাটা এসভিএম করা যাবে, এটা আসলে বোঝানোর মানে হচ্ছে যে সব ডাটা এসভিএমে সব এনভায়রনমেন্টে ফিট করা যাবে না। আপনি যদি 2D এনভায়রনমেন্টে এটা ফিট করতে চান তাহলে এটা পসিবল হবে না। মানে হচ্ছে আপনি আসলে দুইটা ফিচার নিছেন, এক্স অ্যান্ড ওয়াই, এই দুইটা ফিচার দিয়ে আপনি যদি করতে চান তাহলে হবে না। আপনাকে এমন আর একটা ফিচার নিতে হবে যেই ফিচারের জন্য আলাদা হয়ে যাবে। যেরকম হচ্ছে আপনি যদি ধরেন হচ্ছে গরু আর মানুষের এই দুইটা ফিচার নেন, যে গরু কি খায়, ইট
আর স্লিপ, ইট আর স্লিপ নেন। গরুও খায়, মানুষও খায়, গরুও ঘুমায়, মানুষও ঘুমায়। সো এই দুইটা ফিচার যদি আপনি দেন, জিনিসটা হবে এরকম। এই প্লেনে আপনি আসলে বুঝতে পারবেন না যে এই দুইটা ফিচার নিয়েছি, এই দুইটা ফিচার আসলে ইউজলেস, দুইটাই কমন ফিচার। আমাকে এমন একটা ফিচার নিতে হবে, ধরেন অনেক ফিচার আছে যেটা গরু থেকে আলাদা, যে ধরেন গরুর শিং আছে কিনা, এই একটা ফিচারের জন্য আমাদের, ধরেন এটা হচ্ছে জেড ফিচার, এই জেড ফিচারের জন্য আমাদের গরু আর মানুষ একদম আলাদা হয়ে যাবে। সো এইখানে এটাই দেখাচ্ছে যে আপনি এমন সময় আসতে পারে যে দুইটা জিনিসের ভেতর আসলে ফিচার সেম হয়ে গেছে। সো 2D প্লেনে আসলে দেখলে জিনিসটা এমন লাগতেছে, তখন আমাদের এমন একটা ফিচার নিতে হবে, যদি আর একটা ফিচার আমি অ্যাড করি তাহলে দেখা যাবে যে জিনিসটা আসলে 3D প্লেনে চলে গেছে, এবং 3D প্লেনে যাওয়ার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে যে আসলে ডাটাগুলা উপর থেকে দেখলে একই লাগতেছে, কিন্তু যদি আমরা 3Dতে দেখি তাহলে, সাইড থেকে যখন দেখি তাহলে দেখা যাচ্ছে আসলে এইটা হচ্ছে 3D প্লেনের সূত্র, যে x² + y² = z²। আচ্ছা, আমাদের যদি দুইটাই ফিচারস দেওয়া থাকে তখন আমাদের কাজ হচ্ছে না, তখন আমরা আরেকটা ফিচারস নিজেরাই করে নেব। দুইভাবে করা যাইতে পারে, একটা হচ্ছে দুইটা ফিচারই যদি কাজ না হয় আর একটা ফিচার নিতে পারেন, অথবা যেটা করতে পারেন ওই যে এই দুইটা ফিচারকে x² + y² করে, x² + y² মানে কি, z²। এটা হচ্ছে পিথাগোরিয়ান ল, পিথাগোরাসের সূত্র। ওইটা যদি করেন তাহলে ওই দুইটা ডাটাই 3Dতে কনভার্ট হয়ে যাবে। অবশ্যই মানুষ যা খায় গরু তা খায় না, বা গরু যা খায় মানুষ তা খায় না, যদিও এই দুইটা কমন, তাও এই দুটার মধ্যে কিছুটা হইলেও ডিফারেন্স আপনার থাকবেই। যদি দুইটা বস্তু আলাদা হয়, দুইটা বস্তুর মধ্যে কিছু হইলেও ডিফারেন্স থাকবে। সো এই টাইপের কোশ্চেনে আমাদের যেমন একটা एग्जांपल দেখালেন, ওইখানে দুইটা ফিচারস দেওয়া ছিল, তো এই টাইপের কোশ্চেনে কি দুইটা ফিচারস দেওয়া থাকবে নাকি তিনটাও দেওয়া থাকবে? তিনটা দেওয়া থাকলে তো আর আমাদের এই কাজটা করা লাগতেছে না। তিনটা ফিচার দেওয়া থাকলে আপনাদের অ্যাকচুয়ালি পরীক্ষায় তিনটা ফিচার দেওয়া থাকবে না, কারণ পরীক্ষায় আপনার 3D আঁকার কোনো অপশন নেই, ঠিক আছে? সো আপনাদের এমনই থাকবে, 2D ফিচার থাকবে, এবং ওই 2Dর ভেতরেই আপনারা একটা লাইন টান দিবেন, বুঝা গেছে? আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি বোঝাইতে চাইছে যে আমরা যদি ডাটাটা এরকম থাকি, তার মানে আমরা ডাটাটা ভুলভাবে দেখতেছি। ডাটা আসলে দেখা উচিত এইভাবে, তাহলে দেখবেন ঠিকই দুইটা ডাটা আলাদাই আছে, এবং আমরা এর মাঝখান দিয়ে যদি একটা লাইন টেনে দিই তাহলে আমাদের ডাটা দুইটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। সো আমাদের SVM এর কাজ হচ্ছে আমরা কোন পদ্ধতিতে ডাটা আলাদা করতে পারি, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? সো এখন মাঝে মধ্যে ওই যে ডাটা আলাদা করা ইম্পসিবল হয়ে যায়, তখন আসলে আপনাদের ভিউটা চেঞ্জ করতে হবে। আপনি যে ভিউতে দেখছেন তার মানে আপনার বুঝতে হবে আপনার ডাটাতে ভুল আছে, কারণ হচ্ছে SVM এর সমস্যা না, তখন মনে হচ্ছে ডাটা ভুল তোলা হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে আপনি এটা যদি চিন্তা করেন যে একটা মোবাইল আর একটা কম্পিউটার, দুইটার ডাটা যদি আপনি নেন, দুইটা জিনিস কখনোই সেম হওয়া সম্ভব না। একটা মানুষ, একটা বানর, এই দুইটার ফিচার কখনোই সেম হওয়া সম্ভব না। নাইলে যদি সেম হইতো তাহলে ওইটার নামও মানুষ হইতো, ওইটার নাম বানর হইতো না। তার মানে আপনার ডাটা নেওয়াই ভুল আছে, ঠিক আছে? নেওয়াই ভুল আছে। সো এই জন্য SVM থেকে আমরা যেটা বুঝতে পারি যে দুইটা বস্তুর ডাটা যদি আপনি ঠিকঠাক ধারণ করেন, অবশ্যই দুইটা ডাটা আলাদা হবে, এবং আমার টার্গেট হবে ওই যে আলাদা যে পয়েন্টটা, ওই পয়েন্টটা বের করে ওর মাঝখান দিয়ে একটা দাগ টেনে দেওয়া। এই দাগ টেনে দেওয়ার কারণ কি? দাগ টেনে দেওয়ার কারণ হচ্ছে যে এই দাগটা যদি আমাদের কখনো কোনো ডাটা পার করে তাহলে হচ্ছে এক ক্লাসিফিকেশনে পড়বে, পার না করলে আরেক ক্লাসিফিকেশনে পড়বে। এটাই হচ্ছে আমাদের এই দাগ টানার মর্ম।
সো এইভাবে যদি আপনি প্লেনটা টানেন, টানার পর দেখা যাচ্ছে যে আমাদের ওই প্লেনের নিচে হচ্ছে হলুদ ডাটাগুলো পড়ে যাচ্ছে, উপরে হচ্ছে নীল ডাটাগুলো থাকতেছে। এইটাকেই বলা হয় হচ্ছে কার্নেল ট্রিক। কার্নেল ট্রিক মানে হচ্ছে আপনি ডাটাটা এতক্ষণ যেভাবে দেখছিলেন ওটা ভুলভাবে দেখছিলেন, আপনার ডাটার ভিউ চেঞ্জ করাকে বলা হয় হচ্ছে কার্নেল ট্রিক। সো আমি যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ কার্নেল ট্রিক ইন এসভিএম, এটার মানে হচ্ছে changing the view point of data. এটাকে বলা হয় হচ্ছে কার্নেল ট্রি। এগুলো হচ্ছে ছোট ছোট থিওরি কোশ্চেন, যেগুলো আপনারা যারা ক্লাস করেন বা ভিডিও দেখবেন তারাই পারবেন, ঠিক আছে? এটা সবার জন্য না, মানে এইখানে কিন্তু দেওয়া নাই কার্নেল ট্রিক মানে কি। স্লাইডটা আমি দিয়ে দিব, কিন্তু এটার কার্নেল ট্রিক মানে কি দেওয়া নাই। এবং ইন্টারেস্টিংলি এই স্লাইডে আসলে কোনো এসভিএম এর কোনো বর্ণনাই দেওয়া নেই। আচ্ছা, হ্যাঁ। সো এসভিএম এ আসলে ফেস রিকগনিশনের কাজে ব্যবহার করা হয় কিভাবে, সেটা হচ্ছে একটা মানুষের চেহারার যে ডিটেলস, এই যে এতগুলো পয়েন্টের ডাটা আসলে নেওয়া হয়েছে, এতগুলো পয়েন্টের কি নেওয়া হয়েছে, ডেটা নেওয়া হয়েছে। এই পয়েন্টগুলোর সাথে আরেকজনের ডাটা পয়েন্ট কি কখনো মিলবে? এই পয়েন্টগুলো যদি আপনি আরেকজনের নেন কখনো মিলবে এক্স আর ওয়াই? সো দুইটা ডাটা অটোমেটিক্যালি আলাদা থাকবে। আপনার টার্গেট হবে এই দুইটা ডাটার মাঝখান দিয়ে একটা লাইন টেনে দেওয়া। যদি এই লাইনের এই পাশে পড়ে তাহলে এটা রাকিব, এই পাশে পড়লে রাফি। বোঝা যাচ্ছে? সো এইটা হচ্ছে আপনাদের ইয়ে করে। সিমিলারলি রেকগনিশন টাস্ক, ওই যে এখানে টেক্সট রেকগনিশনের ক্ষেত্রেও ইউজ করা হয়, কারণ প্রতিটা টেক্সটেরই শেপ ভিন্ন। শেপ ভিন্ন হওয়ার কারণে ডাটা পয়েন্ট অটোমেটিক আলাদা আলাদা হয়ে যাবে। সো আপনি লাইন টেনে জিনিসগুলোকে আলাদা করতে পারবেন। হ্যাঁ, ওটা রেকগনিশন না, কিন্তু এটা রেকগনিশন না, মানে এটা রেকগনিশন কিন্তু হচ্ছে এটা হচ্ছে গিয়ে, সরি, এটাই রেকগনিশন। এটা হচ্ছে ইয়েস নো কিছু না, এটা হচ্ছে রেকগনিশন। কিন্তু কিভাবে রেকগনিশন করতেছে, যে দুইটা ডাটা পয়েন্টের আলাদা করতেছে। হ্যান্ড রিটেনও সেম। হ্যান্ড রিটেনের ক্ষেত্রেও আপনার একজনের হাতের লেখা আর একজনের হাতের লেখার পয়েন্ট সবসময় আলাদা হবে। সিগনেচার ফ্রড কাজ করছে না। এখন হচ্ছে যেটা কথা, সেটা হচ্ছে মেশিন লার্নিং মডেল আসলে সিগনেচার ফ্রড ধরতে পারাটা টাফ, কারণ হচ্ছে একটা মানুষেরই সিগনেচার কিন্তু কনসিস্টেন্ট সিগনেচার না। মানে আপনারা খেয়াল করবেন, আপনি যখন একটা মানে একদিনেই 5টা জায়গায় সিগনেচার করলে সিমিলার টাইপ দেখতে, কিন্তু হুবহু তো আর এক না। হ্যাঁ, এখন ওই প্যাটার্নটা না, ওইটা প্র্যাকটিক্যালের সময় অনেকেই করছে, ওইটা প্র্যাকটিক্যালের সময় অনেকেই আলাদা করে ফেলা যায়, কিন্তু ওইটা হচ্ছে হিউম্যান আই যেভাবে ক্যাচ করতে পারে, ওটা মেশিন লার্নিং মডেল পারে কি না
এবং এটা নিয়ে অবশ্যই পেপার আছে। সো পেপারগুলো দেখে আপনি ডিসিশান নেন যে আসলে এটা ফিজিবল কতখানি এবং অ্যাকুরেসি আসলে কতখানি। ঠিক আছে, অ্যাকুরেসি কতখানি এটা হচ্ছে আপনি কয়েকটা পেপার পড়ে আসলে জানতে হবে। এটা আসলে আমার ফ্রড ডিটেকশন নিয়ে ধারণা কম, মানে এই সিগনেচার ফ্রড ডিটেকশন নিয়ে। মেইল ফ্রড ডিটেকশন করা ইজি, কারণ হচ্ছে মেইলে ওরা কিছু একটা মেইল ফ্রড বা স্প্যাম মেইল যেগুলো হচ্ছে বলে আপনি 2000 টাকা জিতছেন, 2 লাখ টাকা জিতছেন, এগুলো ডিটেক্ট করা ইজি, কারণ এগুলো হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থাকে, অথেন্টিক আইপি অ্যাড্রেস না হলে ধরা যায়। কিসে? হ্যাঁ, শিওর শিওর। ট্রাই করে দেখতে পারেন। এখন ফিজিবল আপনার কাছে ডাটা সেট আপনি প্রথমে জোগাড় করেন, ক্যাগেলে দেখেন আছে কিনা ফ্রড ডিটেকশনের ডাটা সেট। আর আপনি হচ্ছে যেটা করতে পারেন, আপনার সিগনেচার আপনি হচ্ছে মানে আপনি নিজেই এটা আসলে ডাটা সেট তৈরি করতে পারেন যে আপনার সিগনেচার রিকগনিশন করবে। সো এটার জন্য 100টা আপনার সিগনেচার নেবেন এবং আপনার ফ্রেন্ডদের কাছ থেকে ওরকম প্রত্যেকের কাছ থেকে 10টা করে সিগনেচার আপনার সিগনেচারই নেবেন। নিয়ে তারপর আপনি হচ্ছে একটা ইয়েস লেভেলের ফোল্ডারে রাখবেন, একটা নো লেভেলের ফোল্ডারে রাখবেন। রেখে আপনি এসভিএম চালায় দেখতে পারেন যে আসলে ফিজিবল কিনা। আমার মনে হয় সম্ভব। মানে অ্যাকচুয়ালি মানে এরা তো প্রফেশনাল না, ফ্রডার না। সো এরা হচ্ছে যে সিগনেচারটা করবে এটা আপনার সিগনেচারের সাথে এত ভালো হবে না, কিন্তু আপনার অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে গিয়ে যারা অ্যাকচুয়ালি এই কাজটা করে। সো এই কারা করে, সো তাদের মানে সেরকম ট্যালেন্টেড কাউকে যদি পান যে হচ্ছে সিগনেচার নকল করতে পারে। এখন এটার ক্ষেত্রে ফ্রড ডিটেকশন ফ্রড ডিটেকশনের ডাটা সেট হচ্ছে এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আছে আপনি নিজেই ডাটা সেট একটা বানাইতে পারেন। আমি তো বললাম আপনি যেটা করবেন, আপনাদের ডাটা সেট বানানো আমি শিখাইছি এর আগের ক্লাসে, ওই যে গাছ দিয়ে করছিলেন আপনারা, টবের গাছ। সো ডাটা সেট ক্রিয়েট কীভাবে করে আপনারা জানেন। সো আপনি আপনার সিগনেচার দিয়ে আগে দেখেন যে আপনার সিগনেচার দিয়ে আসলে ফ্রড ডিটেকশন করা মানে একটা কতখানি ফিজিবল। আপনি 100টা ইমেজ নেন যে ইমেজটা আসলে আপনার নিজের সাইন, এবং 100টা ইমেজ জোগাড় করেন যেটা হচ্ছে ধরেন অন্য কেউ করবে, আপনার বাসার কেউ করলো বা ফ্রেন্ড করলো। সেটা হচ্ছে আপনার পার্সোনাল কোনো একটা ফ্রেন্ডকে বলতে হবে বা আপনার ওয়াইফকে বলতে পারেন যে তুমি এই কাজটা করে চেষ্টা করো। তারপরে আমার কাছে নিয়ে আসেন ডাটা সেটটা, আমি হচ্ছে আপনাকে মডেল রেডি করে দেব। ঠিক আছে, এই টাইপের মডেল আমার কাছে আছে, ইয়োলো আছে, দেন হচ্ছে ভিশন ট্রান্সফর্মার আছে, মানে অনেক ধরনের মডেল আমার কাছে আছে। সো কোন মডেলটা বেশি স্যুট করে, আমরা ছোট মডেল যেরকম এসভিএম থেকে শুরু করতে পারি, এরকম করে আমরা আসলে জিনিসটা করতে পারি। আপনি ডাটা যদি আমাকে জোগাড় করে দিতে পারেন, দেন আপনি হচ্ছে প্রতিটা মানুষের জন্য আপনি জিনিসটা এইভাবে প্রেজেন্ট করবেন যে আমার জন্য আমি একটা ডাটা সেট তৈরি করছি, সেরকম সবাই সবার জন্য ডাটা সেট তৈরি করে তার ফোনে হচ্ছে ট্যাপ ইনস্টল করে যাবে যে তার ইয়েটা ফ্রড হচ্ছে কিনা। তারপর আমরা ব্রডারে যাইতে পারি, যে এটা হচ্ছে গিয়ে আমাদের যে কারো সাইন হচ্ছে গিয়ে রেকগনাইজ করতে পারবে। প্রথমে আপনারটা, শুধু একজনেরটা, তারপরে হচ্ছে টার্গেট হচ্ছে 100 জনের সাইন রেকগনাইজ করবে এবং 100 জনের সাইন ফ্রড হলে সেটাও বলে দিবে। ঠিক আছে,
সো আমরা ছোট থেকে শুরু করি, আপনি হচ্ছে যেটা এটা করতে চান আমাকে ডাটা সেট দেন, আমি আপনাকে, এটা কঠিন কোনো কাজ না, আপনি হচ্ছে একটা সিগনেচার করবো, ওটা 5টা করে ছবি তুলবেন, তারপর আরেকটা করবেন, ধরেন একটু বাঁকা করে করবেন, সোজা করে করবেন, এরকম প্রতিটা সিগনেচারের জন্য 5টা করে ছবি তুলবেন, 5টা ভিউতে ছবি তুলবেন, ডার্ক ভিউ, লাইট ভিউ, এরকম ভিউতে ছবি তুলবেন। সো তোলার পরে এটা হচ্ছে আপনি বাকি কাজ হচ্ছে মেশিন করবেন। সো পসিবল, হ্যাঁ পেপার করে দেখতে পারেন, এটার বেস্ট ফিজিবল ওয়ে, অ্যাকুরেসি কত % আসে। সো আপনাদের কিন্তু আলটিমেটলি আমি বলছিলাম যে একটা প্রবলেম নিয়ে বেরোয় আসতে, প্রবলেম থেকে মানে একটা প্রবলেম নিজে থেকে আর কি চিন্তা করে বের করতে। হ্যাঁ, সো আমি দিব, আমি হচ্ছে আজকেই দিব, আজকে হচ্ছে একটা ব্রেক নিব, ব্রেকের পরে আপনাদের দিব 3 ঘন্টার ক্লাস এখনই। এরপরে চালু আছে যে এই যে ক্লাসরুমে যে সিসি ক্যামেরাগুলো লাগানো, এটা অটোমেটিক্যালি চেক করবে যে স্টুডেন্ট কখন আসছে, কখন ক্লাসে ঢুকছে। হ্যাঁ, ওটা অ্যাভেলেবেল, অ্যাভেলেবল আছে। এটা অনেক অ্যাভেলেবেল। না, আপনি স্টুডেন্ট কখন আসছে এটার জন্য কিন্তু রেকগনিশনের দরকার হয় না, ফেস রেকগনিশনের দরকার হয়। একটা হিউম্যান যদি ঢুকে সাথে সাথেই ও ধরতে পারবে, একটা হিউম্যান ডিটেক্ট করা আসলে ফেয়ারলি ইজি, ভেরি ইজি। সেটা হচ্ছে যে এরকমটা হবে যে আপনার আমি কিছু অ্যাকশন কিংবা অ্যাক্টিভিটিস দিয়ে দিব, যে সে পানি খেতে যাচ্ছে কিংবা দাঁড়ায় পানি খাচ্ছে, সে চা খাচ্ছে কিংবা স্মোক জোনে যে স্মোক করছে কিংবা কোথাও দাঁড়ায় কথা বলছে, ঠিক আছে, আর বসে কাজ করছে, এরকম ধরনের 5-6টা অ্যাকশন থাকবে। তো ক্যামেরা ওকে ওই অফিসে ঢোকার পর থেকে সারাক্ষণ এটা অ্যানালাইসিস করবে, করে দিন শেষে যখন সে বের হয়ে যাবে তখন যে মালিক আছে ওর কাছে একটা রিপোর্ট যাবে যে ওকে রাকিব অফিসে আসছিল, এসে সে হচ্ছে স্ক্রিন টাইম তার কাজ করছে 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, এইটাকে বলা হয় হচ্ছে, 1 ঘন্টা আপনি এটা ইউটিউবে দেখতে পারেন, নাচে না, ওটা হচ্ছে আপনার নাচে, হ্যাঁ নাচে, পোস্টার ডিটেকশন, পোস্টার ডিটেকশন আর পোস্টার রিকগনিশন দুইটা জিনিস আছে। সো ওইটা হচ্ছে আপনার মুভমেন্ট ডিটেক্ট করে এবং আপনি ওখানে কাস্টম ট্রেন করতে পারবেন। ইয়োলো পোজ নামে একটা মডেল আছে, ইয়োলো নামে একটা, ইয়োলো হচ্ছে কি ওই যে ডিটেকশন মডেল, আমি আপনাদের এই সেমিস্টারে ল্যাব থাকলে করাইতে পারতাম, এটা 7 ব্যাচকে আমি করাইছি, 7 ব্যাচকে করাইছি, আপনাদেরও করানোর ইচ্ছা আছে, আপনারা যদি পার্সোনাল ল্যাপটপ নিয়ে আসতে পারেন দেন আমি এটা করাই দিতে পারি। এখন ইয়োলোতে যেটা করে, আমি শেষ করি, ইয়োলোতে যেটা করে ওটা হচ্ছে আপনি ধরেন এইরকম যদি করতে থাকে একটা মানুষ, তার মানে সে চা খাচ্ছে, ঠিক আছে, সে হচ্ছে ইয়োলোতে যেটা করে একটা মানুষকে স্কেলেটনে ভেঙে ফেলে। ধরেন এটা হচ্ছে একটা মানুষের ছবি, এটা হচ্ছে একটা মানুষের ছবি এরকম। সো ইয়োলো কী করবে, মানুষের স্কেলেটনকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলে পয়েন্ট দিয়ে, ঠিক আছে, এরকম পয়েন্ট দিয়ে ভাগ করে ফেলে এবং এই পয়েন্টগুলো, হ্যাঁ রাইট, সিমিলার ওরকম বডিকে ওরকম পয়েন্টে ভাগ করে, মানে যেগুলো জয়েন্ট আছে এই জয়েন্টগুলো এক একটা পয়েন্ট ভাগ করে, এবং এই পয়েন্টগুলো নড়াচড়া কেমন হইলে কি কাজ করতে পারে সেটা আপনিই বলে দেবেন কম্পিউটারকে। ধরেন এরকম করলে চা খাওয়া, তারপরে হচ্ছে দাঁড়ায় থাকলে স্ট্যান্ড, তারপর দৌড়াইলে এরকম যদি করতে থাকে, হাত পা একসাথে নড়তে থাকে তাহলে রানিং।
এটা আপনি নিজেই সেট করতে পারবেন যে কেমন পয়েন্টগুলো কেমন মুভমেন্ট করলে কি হবে। ম্যাক্সিমাম অটোমেটিক ইয়োলোর যে মডেলটা আছে ওটা অটোমেটিক স্ট্যান্ড, সিট, ড্যান্স এগুলো ডিটেক্ট করতে পারে, অটোমেটিক এটা ট্রেন করা আছে, এটা ডিটেক্ট করতে পারে। সো এইখানে হচ্ছে আপনি যেটা বলছেন এটা হচ্ছে জাপানের একটা কোম্পানিতে আছে, সেটা হচ্ছে ওরা সিটে কতক্ষণ বসে নাই সেইটা ডিটেক্ট করে। যেই ও সিটে এসে বসে সাথে সাথে হচ্ছে গ্রিন সিগন্যাল দেয়, সিট থেকে উঠে যাওয়ার সাথে সাথে রেড সিগন্যাল দেয়। সিটে বসলে পোস্টারটা হচ্ছে যে এরকম হয়ে যায়, এরকম মানে এই যে এরকম হয়ে যায়, এরকম পোস্টার যতক্ষণ থাকে, মানে আপনি সিটে না বসেও যদি এরকম করে থাকেন তাও ধৈর্য নেয় সিটে বসছে, ঠিক আছে। এইভাবে তো আর মানুষ করে থাকতে পারে না ব্যালেন্সে। সো বসার পোস্টারটা ট্রেন করা আছে, তো ওইখানে আলটিমেটলি একটা মানুষ কতক্ষণ অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি কাজ করতেছে সেটা চেক করা হয় এইভাবে যে ও সিটে বসে আছে নাকি সিটে নাই। কারণ সিটে বসে না থাকলে ও নিশ্চয়ই গল্প করতে গেছে অথবা হচ্ছে চা খাইতে গেছে বা কিছু একটা করতে গেছে, সিটে বসে থাকলে তো বসেই আছে। সো এইভাবে করছে, কতক্ষণ অ্যাক্টিভ কাজ করতেছে এটা এইভাবে ডিটেক্ট করতেছে। না মানে নরমালি দেখা গেল মানে সরকারি অফিসগুলোতে কর্মচারীরা কাজ কম করে, গল্পগুজব, আড্ডা এইগুলো করে, না হলে ধরাও তো পড়েছে মাঝে মাঝে দেখা যায় দেখা 8 ঘন্টা হচ্ছে 4 ঘন্টায় সে 8 ঘন্টা কাটাচ্ছে অফিসে, নাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। এইখানে হচ্ছে কি আসলে ডিটেক্টটা করবে কে? আপনার মহাপরিচালক ডিটেক্ট করবে? এটা সে নিজে মানে সে দেখলো, সে নিজেও তো ওই কাজ করে। সো সে হ্যাঁ এটার কাজ অলরেডি চলতেছে। এইটা আপনি ডিটেক্ট করতে পারবেন, মানে আপনি জাস্ট বসার পোস্টারটা ডিটেক্ট করাবেন যে বসা দেখতে এমন হয়। আপনি একটা মানুষ বসে আছে টেবিলে, এরকম 100টা ছবি ফিট করেন মডেলে এবং বসে নাই, এরকম 100টা ফিট করেন, ইজি, ভেরি ইজি। তো আপনি এটা নিয়ে কাজ করেন, আমি হেল্প করতে পারবো আপনাকে। এটা ডিপার্টমেন্ট থেকে কি বলছে আমি জানি না, এটা ডিপেন্ড করে আসলে, এটা স্যারদের মনে অ্যাভেলেবিলিটি নাই। না 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 স্যার অ্যাভেলেবেল আছে কিনা ওটা হচ্ছে কথা। এখন হ্যাঁ আমি তো পারবো, এখন আমার সাথে তো এটা এখন আপনাকে এনাফ ম্যান পাওয়ার থাকতে হবে একটা ক্লাস নেওয়ার জন্য, কারণ হচ্ছে একজনের জন্য তো আর পুরো এটা সব জায়গায়, এটা হচ্ছে আমাদের ইউআইইউতেও এরকম ছিল, কিছু কোর্স ছিল যেটা হচ্ছে আসলে বলা থাকতো যে আপনি যদি 20 জন আনতে পারেন সেই ক্ষেত্রে এই ক্লাসটা হবে। কয়েকজনকে আপনি যদি কনভিন্স করে আনতে পারেন সেইটা। এইটাই আসলে মেশিন লার্নিং, ইমেজ প্রসেসিং মানেই মেশিন লার্নিং, এটাও মেশিন লার্নিং এর জিনিস। স্ক্র্যাপিং, ডেটা স্ক্র্যাপিং। সো আমরা যেটা করাচ্ছিলাম আসলে এটা একটু কথা বলি, সেটা হচ্ছে এসভিএম। সো এসভিএম এ
আমাদের যে একটা যেটা করাবো এখন সেটা হচ্ছে একটা ম্যাথ আমরা একটু দেখব। এই ম্যাথটা নিয়ে আমরা কীভাবে করতে পারি, আমরা এসবিএম ম্যাথ এবং পরীক্ষায় কীভাবে আসবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, সো এখানে দেখেন এসভিএমে আসলে আমরা যে ম্যাথটা যেভাবে থাকবে, প্রথমত আপনাদের হচ্ছে ডাটা পয়েন্ট দেওয়া থাকবে। ডাটা পয়েন্ট হচ্ছে এখানে বলাই আছে, সাপোজ উই আর গিভেন দ্য ফলোয়িং পজিটিভলি লেভেলড ডেটা পয়েন্ট, মানে হচ্ছে একটা ধরে নেওয়া হয়েছে ইয়েস আর একটা ধরে নেওয়া হয়েছে নো। সো এই ডাটা পয়েন্টগুলো হচ্ছে ইয়েস এবং এই ডাটা পয়েন্টগুলো হচ্ছে নো। এই ডাটা পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই ডাটা পয়েন্টগুলো দেওয়া আছে হচ্ছে এইভাবে 3 1 3 -1, তারপর হচ্ছে 6 1, এইভাবে দেওয়া আছে। সো এই 3 1 মানে কি? 3 1 হচ্ছে বেসিক্যালি দুইটা ফিচার। সো 3 মানে এইখানে এইটাকে এই এক্স দিয়ে বোঝায় 3, ওয়াই দিয়ে বোঝায় 1। সো জিনিসটা বেসিক্যালি হচ্ছে 3, 1, এইটা হচ্ছে 3, -1, এইটা হচ্ছে 6, 1। আচ্ছা, এইটাকে আমরা যদি একটা এক্স ওয়াই প্লেনে আঁকাই, দেন হচ্ছে এইটা হচ্ছে এক্স প্লেন, এটা হচ্ছে ওয়াই প্লেন। সো 0 1 2 3 1 2 3। সো 3 1 মানে হচ্ছে এক্সে 3 ঘর, ওয়াই এ 1 ঘর। সো এই পয়েন্টটা 3 -1 মানে হচ্ছে 3, এদিকে হচ্ছে -1, সো -1 6 1। সো এদিকে আরও যদি যাই 3 4 5 6 1 হচ্ছে এইটা। সো বেসিক্যালি আমরা এই পয়েন্টগুলা আঁকাবো। এখন এইটাকে বলা হয়েছে পজিটিভ পয়েন্ট, লেখা আছে এখানে উই আর গিভেন দ্য ফলোয়িং পজিটিভলি লেভেল ডাটা পয়েন্ট, এগুলা। নেগেটিভলি লেভেল ডাটা পয়েন্ট হচ্ছে এগুলো। সো আপনারা যদি এই ডাটা পয়েন্টগুলোকে দেখেন, এটা কি নিচে? হ্যাঁ, আচ্ছা। সো এইরকম হবে জিনিসটা দেখতে। এইখানে আপনারা এই ব্লু পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে 4টা ব্লু পয়েন্ট আছে, এগুলো হচ্ছে পজিটিভলি লেভেল ডাটা পয়েন্ট। এখানে দেওয়া আছে এই যে 1 1 মানে হচ্ছে পজিটিভলি লেভেল, আর -1 মানে হচ্ছে নেগেটিভলি লেভেল। সো এইগুলো হচ্ছে নেগেটিভলি লেভেল। সো আপনাকে এমন একটা সাপোর্ট ভেক্টর মেশিন ড্র করতে হবে, এমন একটা লাইন ড্র করতে হবে যে লাইনটা আসলে এই দুইটা ডাটাকে আলাদা করে ফেলবে। রাইট, হিসাব অনুযায়ী সোজা বরাবর যদি আমরা টেনে দিই তাহলেই হয়, তাই না? তো এইটা করার জন্য লাইনটা আসলে কেমন হবে, এটা একটা ম্যাথমেটিক্যাল ওয়ে অ্যাপ্রোচ আছে, আমরা সেই অ্যাপ্রোচটা একটু দেখব। সো এইটা হচ্ছে কোশ্চেনে দেওয়া আছে। তো এরপরে যেটা করতে হবে, আমাদের হচ্ছে বর্ডার লাইন পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে। বর্ডার লাইন পয়েন্ট মানে হচ্ছে এই যে ডাটা পয়েন্টগুলো আছে, ধরেন এরকম 3টা ডাটা পয়েন্ট আছে, এরকম ডাটা পয়েন্ট আছে, ঠিক আছে? এখন বর্ডার লাইন পয়েন্ট মানে হচ্ছে কোন পয়েন্টগুলো একদম বর্ডারে আছে, একটা ডাটা সেট আছে আর একটা ডাটার বর্ডারে আছে, ঠিক আছে? সো এইটা দেখেন তো একদম বর্ডারে না, একদম শেষ মাথায়। এই ডাটা সেটে এইটা একদম শেষ মাথায় না, এটাই আমি বলছি। দেখেন এইটার ক্ষেত্রে এই যে এই পয়েন্টটা হচ্ছে শেষ মাথায়, পজিটিভের ক্ষেত্রে দুইটা শেষ মাথায়। ক্লিয়ার? সো আমাদের স্টেপ 2 হচ্ছে, স্টেপ 1 হচ্ছে এইগুলাকে প্লট করা। স্টেপ 1 হচ্ছে প্লট
পজিটিভ অ্যান্ড নেগেটিভ ডেটা পয়েন্টস। স্টেপ 1 এটা হচ্ছে এইভাবে প্লট করতে হবে। স্টেপ 2 হচ্ছে সো এই যে বর্ডার পয়েন্ট, এই বর্ডার পয়েন্টের ফর্মাল নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর। বোঝা গেছে? এই যে বর্ডার পয়েন্ট, এই বর্ডার পয়েন্টের নাম অ্যাকচুয়ালি হচ্ছে সাপোর্ট ভেক্টর, এবং এই সাপোর্ট ভেক্টর ইউজ করে আমরা একটা মাঝ বরাবর লাইন ড্র করব, এই জন্য এটার নাম হচ্ছে সাপোর্ট ভেক্টর মেশিং। সো সাপোর্ট ভেক্টরগুলো আমরা সিলেক্ট করছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে S1 হচ্ছে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 0, এইটা হচ্ছে 3 1 আর এটা হচ্ছে 3 -1। সো এই তিনটা পয়েন্ট আমরা সিলেক্ট করে নিছি। এরপর যেটা করতে হবে, এরপর হচ্ছে আমাদের প্রতিটা যে সাপোর্ট ভেক্টর পয়েন্ট আছে তার সাথে আমাদের একটা বায়াস ভ্যালু অ্যাড করতে হবে। ঠিক আছে? বায়াস ভ্যালু অ্যাড করা মানে হচ্ছে বায়াস ভ্যালু ইনিশিয়ালি থাকে হচ্ছে 1। এটা আপনারা করে আসছেন মাল্টিভ্যারিয়েট লিনিয়ার রিগ্রেশনের সময়। আমরা যে ডাটা ছিল, ডাটার সামনে একটা করে 1 লাগাই দিছিলেন ম্যাট্রিক্স তৈরি করার সময়। সিমিলার এটা হচ্ছে 1 0 পরে একটা 1 লাগাবেন, 3 1 এর পরে একটা 1 লাগাবেন, 3 -1 এর পরে একটা 1 লাগাবেন। সো ফাইন্ড দ্য সাপোর্ট ভেক্টরস। স্টেপ 3 হচ্ছে তার মানে আমাদের এখন জিনিসটা দেখতে এরকম হবে, 1 0 1, এখানে একটা 1, এখানে একটা 1, এরকম হবে। বোঝা যাচ্ছে? আপনি যদি এটা দেখতে চান তাহলে জিনিসটা এভাবে হবে। এখানে বলা আছে আসলে দেন S tilde equal to 1 0 1, figure 3 shows the SVM architecture। তো এখানে বলা আছে, এই ম্যাথটা আমি মানে একটা বই থেকে নেওয়া, আমি ডিরেক্ট এটা করার সময় পাইনি, আমি জন্য বইয়ের ইয়াটা দেখাচ্ছি। আমি আপনাদের এটার ক্লিন ভার্সনটা আপনাদের দিয়ে দিব ক্লাসরুমে। সো আমাদের হচ্ছে বায়াস ভ্যালুটা এখানে অ্যাড করা আছে। তো এরপরে আমাদের SVM এর সূত্রটা হচ্ছে যে এরকম, আলফা 1 S1 S1 আলফা 2 S2 S1 আলফা 3 S3 S1। প্রথমে হচ্ছে S1টা কনস্ট্যান্ট থাকবে, S1 এর সাথে আমরা বাকি তিনটা গুণ দিব। সিমিলারলি S1 S2, এই যে দেখেন S2টা কনস্ট্যান্ট আছে, বাকি তিনটা গুণ দিতে থাকবো, গুণ দিয়ে যোগ করব। এটা অ্যাকচুয়ালি হচ্ছে সামেশন অফ WX। এই সামেশন অফ WX মানে হচ্ছে লিনিয়ার রিগ্রেশনে আমরা পড়ে আসছিলাম এটা। যাই হোক, এইখানে দেখেন এখানে হচ্ছে আলফা 1 আলফা 2 আর আলফা 3 এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এই তিনটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট। সো আলফা 1 আলফা 2 আলফা 3, এইটার সাথে S1 S1 S2 S1 S3 S1, এটা হচ্ছে S1 S2 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 S3 S2, তারপর একটা S3 কনস্ট্যান্ট। সো S1 S3 S2 S3 S3 S3। সো আর একটা যদি থাকতো তাহলে আমাদের আর একটা ইকুয়েশন বাড়তো। যেটা কনস্ট্যান্ট সেইটা কি লেভেলড? নেগেটিভ, রাইট। সো এইখানে S1 কনস্ট্যান্ট না? S1 কনস্ট্যান্ট না?
S1 কি লেভেল? S1 হচ্ছে নেগেটিভ লেভেল 10, এটা নেগেটিভ লেভেল, এই জন্য এখানে দেওয়া হয়েছে -1, আর বাকি দুইটা পজিটিভলি লেভেল, এই দুইটা হচ্ছে +1। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। ওইটা বাদ দিয়ে তো আমরা নিচেটাই দেখতে পারি। এইটা লেখা, এইটা হচ্ছে আসলে জেনারেল ইকুয়েশন, আসলে লিখতে হবে হচ্ছে এইটা, মানে এই যে আমি ওইটাই বলছিলাম যে এইটা কিন্তু আমি বলছি যে S1 S1 S2 S1 S3 S1। সো আপনাদের এই যে এইটার উপর টিল্ডা দেওয়ার, সাথে বায়াস ভ্যালু অ্যাড করা ওই অবস্থায় আছে। এখানে বায়াস ভ্যালু অ্যাড করা অবস্থায় আছে। এখন বার বলবো না কি বলবো স্যার? টিল্ডা, এটা টিল্ডা বলে, টিল্ডা টিল্ডা। টিল্ডা TILDA টিল্ডা, বা এটা S প্রাইম S বার, আপনি যা খুশি তাই বলেন, ইভেন এটা যদি নাও দেন স্টিল কোনো সমস্যা নেই, আমরা জাস্ট বায়াস ভ্যালু অ্যাড করছি, এটাই হচ্ছে মেইন কথা, এটা দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা, সো এটার এসডিএম আর্কিটেকচার কই, এটা আচ্ছা, সো এইগুলা আমরা এবার গুণ করব। সো গুণটা আমরা একটু দেখি, এখানে হচ্ছে ডিটেলসে করা নাই, আমরা একটু করে দেখব কেমন হয়। সো ইকুয়েশনটা দেখে আমরা হচ্ছে ইকুয়েশনটার গুণটা লিখব, সেটা হচ্ছে দেখেন α1 S1 এর ভ্যালু কত? 101। S2 এর ভ্যালু কত? সরি, S1 এর সাথে S1 101, তারপরে হচ্ছে প্লাস α2, S1 হচ্ছে 101, S2 হচ্ছে 311, প্লাস α3 হচ্ছে 101 ইজ ইকুয়াল টু -1, এরকম ছিল। সো এই গুণটা কিভাবে করবো আমরা, সরি এটা একটা ব্র্যাকেট দিছি, এটা কিন্তু একটা ব্র্যাকেট না, দুইটা ব্র্যাকেট আলাদা আলাদা। আচ্ছা, এইটা গুণটা কিভাবে হবে? এক্স এর সাথে এক্স এর গুণ, ওয়াই এর সাথে ওয়াই এর গুণ, জেড এর সাথে জেড এর গুণ হবে, জিনিসটা দেখতে এরকম হবে। α1 1 1 প্লাস 0 0 0 প্লাস 1 1 1, ঠিক আছে, প্লাস α2 3 1 3 প্লাস 1 0 0 প্লাস 1 1 1 প্লাস α3 3 0 0 প্লাস 1 ইকুয়াল টু -1। সো এইটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে 2 α1 প্লাস 4 2 প্লাস 4 α3 ইজ ইকুয়াল টু -1। এইভাবে বাকি দুইটা ইকুয়েশনও আপনারা লিখবেন, এবং ইকুয়েশন লেখার পরে ওরা হচ্ছে রিডিউস করে দেখাইছে 2 α1 4 α2 4 α3, যে এইভাবে। সিমিলারলি 4 α1 11 α2 9 α3 4 α1 9 α2 11 α3 ইজ ইকুয়াল টু +1। এইবার এইটা আপনি যদি ক্যালকুলেটরের ইকুয়েশন সেকশনে যান, ইকুয়েশন সেকশনে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা যায়, এটা কি আপনারা জানেন ক্যালকুলেটরে? এইটা হ্যাঁ, এটা আননোন হচ্ছে 3, আননোন 3 সিলেক্ট হয় না কেন একদম নিচে? ও আচ্ছা, পাইছি। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আননোন কয়টা আছে? 3টা, α1 α2 α3। সো এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে 0x 0y 0z, এখানে xy zটাই হচ্ছে আসলে α1 α2 α3। সো আপনি হচ্ছে 2 4 4 আর লাস্টে হচ্ছে -1। এইভাবে আপনি যদি বসাইতে থাকেন, আপনি দেখেন এটা সব ক্যালকুলেটরেই আছে, যারা হচ্ছে আগের আমলে ক্যালকুলেট করেন ওইটাতেও আছে, সবগুলোতেই আছে। সো এটা নিয়ে টেনশন করার কারণ নেই। এইটা যদি সলভ করেন
তাহলে আলফা 1 আসবে হচ্ছে -3.5, আলফা 2 আসবে হচ্ছে 0.75, আলফা 3 হচ্ছে 0.75। 0.75, 0.75। হ্যাঁ, সো ও এখানে তো দেওয়া আছে। দেওয়া আছে, আপনি করলেন আর কি করে প্র্যাকটিস করলেন। এইবার আমাদের ওয়েট ভ্যালুটা বের করতে হবে। আমি বলছিলাম যে এসভিএম যেহেতু লিনিয়ার, সেহেতু এটার ইকুয়েশনটা হচ্ছে WX + B। এটা হচ্ছে ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, মানে হচ্ছে যে লাইনটা ড্র করব, এই লাইনটার ইকুয়েশন হচ্ছে এইটা। সো অ্যাড ব্যাস ভ্যালু, দেন হচ্ছে স্টেপ 3, যে স্টেপ 4 হচ্ছে write the SVM equation and find the alpha values. Step 5, find W and B using alpha values. Step 6, draw SVM. সো দেখেন আমরা যে ভ্যালুগুলো পেয়েছি, ইকুয়েশনটা হচ্ছে W = summation of AISI। AISI মানে কি? AISI মানে হচ্ছে W = alpha 1 S1 plus alpha 2 S2 plus alpha 3 S3। এইটা হচ্ছে বেসিক্যালি এটার মানে। আচ্ছা রাকিব, আগের ক্লাসের কন্টেন্ট কি আপনি ক্লাসরুমে দিতে পারছিলেন? আচ্ছা, ওটা আমি পরে চেক করে নিই। সো আলফা 1 S1, আলফা 2 S2, আলফা 3 S3, এইটাই হচ্ছে এইটা। সো আলফার ভ্যালু আমরা অলরেডি জানি, এই ভ্যালুগুলোও অলরেডি জানি। সো এই ইকুয়েশনটা যদি আমাদের সলভ করি, সলভ করলে আমাদের 1 0 -2। আচ্ছা স্যার, এখানে এটা করব তো 1 0 1। এটা হচ্ছে প্রতিটার সাথে এটা গুণ দিছে, প্রতিটার সাথে এটা গুণ দিছে, প্রতিটার সাথে এটা গুণ দিছে, দেন হচ্ছে xx প্লাস xx মাইনাস, মানে x এর সাথে x এর যোগ, x এর সাথে x এর বিয়োগ করে শেষমেশে এটা আসছে। মানে 3.5 তে হচ্ছে 1 রে গুণ 0 রে গুণ আমরা 1 রে গুণ, তারপরে 7.5 দিয়ে 0.75 দিয়ে এইটা গুণ, তারপর 0.75 দিয়ে এটাকে গুণ, তারপর হচ্ছে এদের ভেতর যোগ বিয়োগ করছে আর কি, করার পরে আসে হচ্ছে এইটা 1 0 -2। এখন আমরা জানি যে 1 আর 0 কিসের ভ্যালু? এক্স ওয়াই, লাস্টেরটা হচ্ছে বায়াস ভ্যালু। তাহলে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে ডাব্লিউটা হচ্ছে 1 and 0, এটা হচ্ছে ওয়েট, প্লাস বায়াসের ভ্যালু হচ্ছে -2। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন সলভড। এবার দেখেন ড্র করতে হবে। তো ড্র করতে হবে, ড্র করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েট ভ্যালু 1 and 0 যদি হয়, এক্স এর ভ্যালু কত? 1, ওয়াই এর ভ্যালু 0। সো এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর কোনো ভ্যালু নাই, ওয়াই এর কোনো ভ্যালু নেই, এক্স এর ভ্যালু 1, তার মানে লাইনটা কেমন হবে? এরকম। বোঝা যাচ্ছে? ওয়াই এর কোনো ভ্যালু আছে? নাই। আচ্ছা, যদি ডাব্লিউ এর ভ্যালু এরকম হইতো 1 1, তাহলে এক্স এর ভ্যালু হতো 1, ওয়াই এর ভ্যালু হতো 1, লাইনটা কেমন হইতো?
সরি আমি ভুল বলছি। এক্স এর ভ্যালু হয়তো, এটা তো এক্স ওয়াই এর ভ্যালু, সো এক্স এর ভ্যালু হয়তো 1, ওয়াই এর ভ্যালু হতো 1, সো লাইনটা হয়তো এরকম, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, সো এই দুইটার মিড পয়েন্ট যেখানে সেইটা দিয়ে লাইন যাবে। এক্স এর ভ্যালু কত 1, ওয়াই এর ভ্যালু কত 1, এই দুইটা ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে লাইনটা যাবে। লাইনটা তো স্যার 0 দিয়ে কেমনে যেতে হবে, সোজা যেতে হবে। এখন লাইনটা 0 দিয়ে কেন গেল, এইটা হচ্ছে এই বায়াস। আপনাদের মনে আছে কিনা জানি না, এই বায়াসের ভ্যালু চেঞ্জ করার জন্য লিনিয়ার, আপনারা যখন সরল রেখার ইকুয়েশন করে আসছিলেন বা ম্যাথে যখন করছেন তখন হচ্ছে এই লাইনটা এদিক যাবে না এদিক যাবে, এটা ডিপেন্ড করে হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, সো যদি 1 1 হয় তাহলে হচ্ছে 40, অ্যাকচুয়ালি অনেক ঘিজিবিজি হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করে দেখাই। ডাব্লিউর ভ্যালু যদি 10 হয়, 10, দেন হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর কোনো ভ্যালু নাই, সো লাইনটা হবে এরকম। ডাব্লিউর ভ্যালু যদি হয় 1 1, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে স্যার 1, এখানে সোজা আসলো স্যার, এটা তো এই হইতে পারতো না 0 থেকে ওটার সাথে তাহলে y এর এইখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট আছে, এইখানে কোনো ইন্টারসেক্ট পয়েন্ট নাই, 0, না, তার মানে আমরা যদি 0 তার মানে হচ্ছে এইখানে হ্যাঁ ওইখান থেকে ওই লাইনটা আমরা না, তো এরকম সোজা যেত। এইটা হচ্ছে দেখেন এক্স এর ভ্যালু 1, সরি এক্স এর ভ্যালু হচ্ছে 1 মানে এই পয়েন্ট, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 মানে এর ভিতর দিয়ে না, এটা ইন্টারসেক্ট পয়েন্ট দিয়ে একটা লাইন হবে, ওয়াই এর কোনো ভ্যালু নেই, তার মানে এরকম এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 হলে এখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট আছে, এই যে ওয়াই এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, সো লাইনটা যাবে এরকম। তারপরে হচ্ছে যদি ডাব্লিউর ভ্যালু হয় 0, এটা যদি হয় 1, তাহলে লাইনটা যাবে হচ্ছে ওই যে আবার এরকম, এই যে এরকম, বোঝা যাচ্ছে? কার সাথে প্যারালালি যাবে, যদি কোনো একটা ভ্যালু 0 হয় তাহলে লাইনটা প্যারালালি যাবে, এক্স অ্যাক্সিস অথবা ওয়াই অ্যাক্সিসের প্যারালালি, কোনো একটা যদি 0 হয়, আর দুইটা যদি সেম হয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এটা মনে রাখলেই এনাফ। কোনো একটা যদি 0 হয় তাহলে প্যারালালি যাবে, এইটা আপনারা ওই যে ম্যাথের জন্য একটা জিনিস ব্যবহার করতাম ভার্সিটিতে থাকতে, এই যে এইগুলো ড্র করার জন্য, এটা আপনারাও সম্ভবত করার কথা, এটা আমার মনে নাই, ম্যাথ গ্রাইন্ড না কি জানি একটা, ওইটা হচ্ছে কি আপনার এই ইকুয়েশনটা দিলে অটোমেটিক আপনার গ্রাফটা দেখায় দেয় কেমন হবে। যাই হোক, তো ডাব্লিউর ভ্যালু আমাদের ক্ষেত্রে আসছে কত, 10, 10 মানে হচ্ছে লাইনটা কেমন হবে, এরকম হবে, এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর কোনো ভ্যালু নেই, লাইনটা ওয়াই এর প্যারালালি হবে। আচ্ছা, সো এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। এখন এই লাইনটা ওই যে ও যে বললো যে লাইনটা 0 দিয়েই কেন যাবে, এটা আপ ডাউন করবে কিভাবে, সো এই যে -2, এই -2 যদি থাকে তাহলে লাইনটা হচ্ছে প্লাসের দিকে বাড়বে, যদি +2 থাকে লাইনেরটা মাইনাসের দিকে যাবে। সো যেহেতু -2 আছে তার মানে অ্যাকচুয়ালি এই যে ফিগারটা দেখতে হবে এরকম, -2 আছে, এই জন্য লাইনটা +2 দিকে সরে গেছে। আর যদি +2 থাকতো তাহলে কি মাইনাসের দিকে যেত? রাইট, এটার ইকুয়েশনটাই হচ্ছে এরকম যে -2 যদি থাকে তাহলে প্লাসের দিকে যাবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটার ভ্যালু হচ্ছে y = mx + b, এখানে আসলে কত ভ্যালু বসাইলে এটা 0 আসে, সো এখানে +2 বসাইলে এটা 0 আসে, এখানে যদি +2 বসে, সো এইটা টোটালি ম্যাথ, এটা আমি সরল রেখা, এটা আমি ডিটেলসে আর এখন বোঝানোর দরকার নেই, জাস্ট
আপনাদের সুবিধার জন্য মনে রাখবেন, যদি মাইনাস থাকে তাহলে প্লাসের দিকে যাবে, প্লাস থাকলে মাইনাসের দিকে যাবে। বায়াস যেহেতু -2 আছে তাই লাইনটা পজিটিভ 2 বরাবর আঁকানো হয়েছে, এবং লাইনটা কিভাবে আঁকানো হয়েছে? সোজা আঁকানো হয়েছে। কেন সোজা আঁকানো হয়েছে? কারণ হচ্ছে W এর ভ্যালু 1 আর Y এর ভ্যালু কত? 0, এই জন্য সোজা। যদি এটা 1 1 হইতো তাহলে লাইনটা আমরা এইভাবে আঁকাইতাম। যদি 1.5 হইতো তাইলে হচ্ছে গিয়ে এই যে একটু কাইত হইতো আর কি। ঠিক আছে? সো আপনারা কিভাবে বুঝবেন যে লাইনটা আসলে কেমন হবে? আপনারা এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই দিবেন ডিরেক্ট। ধরেন এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0.5। এই দুইটার মিড পয়েন্ট কোথায়? এই দুইটার মিড পয়েন্ট হচ্ছে এইখানে। সো 0 থেকে এই মিড পয়েন্ট বরাবর একটা লাইন টেনে দিবেন। দূর গেলই তো না, এই যে একটা লাইন টেনে দিলাম। এরপর আমি যদি -2 করি তাইলে এই পয়েন্ট, এই পুরা পয়েন্টটা মাইনাস আরো 2 ঘর এদিক চেপে যাবে। তারপরে তখন আর 0 থেকে নতুন পয়েন্টে যাবে না, পুরো লাইনটাই এদিকে চেপে যাবে। 2 ঘর চাপাই দিবেন। 0 থেকে +2 থাকলে এইটাও 2 ঘর চাপবে, এটাও 2 ঘর চাপবে। মানে হচ্ছে এইটা 0.5 ছিল, এখানে হচ্ছে -2 থাকলে এইদিকে আরো 2 ঘর চাপাই দিলে 2.5, এদিকে আরো 2 ঘর চাপাই দিলে এইটা হচ্ছে, সরি এইটা হচ্ছে গিয়ে পয়েন্ট, এখানে হচ্ছে 2 আর এটা হচ্ছে 2.5। বোঝা যাচ্ছে? এই যে এইখান দিয়ে লাইনটা হবে ফাইনাল লাইন। একটু কষ্ট হবে, 2-একটা প্র্যাকটিস করার পর ঠিক হবে। আমার যে বায়াস ভ্যালু, ও স্যার ভ্যালুটা দুটো ভার্সনের যোগ হবে। হ্যাঁ, এক্সের যোগ হয়ে যাবে। ডিরেক্ট আমার যোগ হওয়ার কারণে আমার এটা সরে গেছে। স্যার এখানে যে 2 ঘর বাড়াইছে এটা 0 থেকে কাউন্ট করব। হ্যাঁ 0 থেকে কাউন্ট করব। হ্যাঁ, কারণ তোমার এটা সেটা 0 পয়েন্ট না, 0 পয়েন্ট থেকে 2 যোগ। এইটা হচ্ছে আপনি যোগ করে দিবেন, ওই যে ও এক কথায় বলে দিছে আর কি। এটা হচ্ছে যোগ করে দিবেন, যোগ করে দিলেই হয়ে যাবে। বায়াস ভ্যালু যত ওইটা যোগ করবেন। এখন পরীক্ষায় আপনারা যেটা ভুল করবেন, বায়াস ভ্যালু -2 মানে আপনারা মাইনাস দিয়ে আঁকাই দিবেন, কিন্তু মাইনাস দিয়ে আঁকাইলে পজিটিভ হবে, নেগেটিভ হবে। আর এইটা আপনারা আঁকানোর সময় আপনারা টের পাবেন। দেখেন, আপনার টার্গেট হচ্ছে পজিটিভ সাইড নেগেটিভ সাইড আলাদা করা। সো কমন সেন্স দিয়েই বোঝা যাচ্ছে যে দাগটা এমনে দিলেই যায়। আপনি যদি এখানে দাগ দেন তা কোন সাথে আলাদা, কিছুই আলাদা হলো না। এটা তো আমরা বুঝতেছি, মেশিনকে বোঝানোর লাগি এত ক্যালকুলেশন। এইটা আপনার বোঝার জন্য ক্যালকুলেশন। মেশিনে হচ্ছে জাস্ট ইম্পোর্ট এসভিএম, দেন হচ্ছে এসভিএম ফিট। মেশিনে 2 লাইন কোড লিখলে মেশিন বুঝে যাবে। এটা আপনার বোঝার জন্য, এটা আপনার বোঝার জন্য, মেশিনের বোঝার জন্য। মেশিন জানে, আমরা জানি না। মেশিন আগে থেকে এটা আমরা দেখেই বুঝতেছি, মেশিন তো আর দেখা বুঝবো না। মেশিন তো আগে জানে। এটা অ্যানালাইজ করতে হবে জিনিসটা। আচ্ছা, সো আমরা আসলে কয়েকটা স্টেপে করলাম। প্রথমে এটা দেওয়া থাকবে, আমরা একটু রিক্যাপ করি। এটা দেওয়া থাকবে, এটার সাথে বায়াস ভ্যালু অ্যাড করব। বায়াস ভ্যালু অ্যাড করার পরে এখানে এটা দেখানো নাই, কিন্তু আমরা অ্যাড করছি আর কি। এই যে এখানে বলা আছে যে 101 হবে বায়াস অ্যাড করার পর। 10 ছিল 10। আচ্ছা, বায়াস ভ্যালু অ্যাড করার পর আমরা হচ্ছে ইকুয়েশনটা লিখবো। এসভিএম এর ইকুয়েশন হচ্ছে এরকম। সাপোর্ট ভেক্টর মেশিনগুলো বের করব। সাপোর্ট ভেক্টর মেশিন কি? বায়াস অ্যাড করার পর সাপোর্ট ভেক্টর মেশিন বের করব, মানে হচ্ছে বর্ডার ভ্যালুগুলো বের করব। বর্ডার ভ্যালুগুলো বের করব। বর্ডার ভ্যালুগুলো বের করার পর, সরি আমি তো উল্টা বললাম। প্রথমে হচ্ছে যা দেওয়া থাকবে 2 নাম্বার স্টেপে আমরা বর্ডার বের করব। গরমে মাথা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। এই যে পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট দেওয়া থাকবে 2 নাম্বারে আমরা পয়েন্ট, এই যে বর্ডারগুলো বের করব। এই পয়েন্ট আর এই দুটা পয়েন্ট। 3 নাম্বারে হচ্ছে আমরা বায়াস ভ্যালু অ্যাড করব। 4 নাম্বারে হচ্ছে এই যে বায়াস ভ্যালু অ্যাড করার পর ইকুয়েশনটা লিখব এবং ইকুয়েশনটা সলভ করব। সলভ করে আমাদের ডাব্লিউ আর বি এর ভ্যালুটা আমরা বের করব। আলফা ভ্যালু থেকে আমরা ডাব্লিউ এর বিটা বের করব। ডাব্লিউ আর বিটা বের করে ফেলবো। ডাব্লিউ আর বি যদি আমরা পেয়ে যাই, এরপর আমরা লাইনের ইকুয়েশনটা লিখব। লাইনের ইকুয়েশন হচ্ছে
ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি, এবং এখানে এই যে এম এক্স না তো ডাব্লিউ এক্স প্লাস বি, এই ডাব্লিউর জায়গায় ডাব্লিউর ভ্যালুটা বসাই দিব, বি এর জায়গায় বি এর ভ্যালুটা বসাই দিব। সো ওই আলফার ভ্যালুগুলো নিয়ে আমরা এই যে এখানে যদি বসাই তাহলেই তো এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে, ডাব্লিউর ভ্যালু আর বি এর ভ্যালু। এরপরে লাস্টের কাজ কিছুই না, লাস্টের কাজ হচ্ছে এটা ড্র করা। কিভাবে ড্র করব? 10 মানে হচ্ছে এইটা কিসের প্যারালাল? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, কারণ এক্স এর ভ্যালু আছে, ওয়াই এর ভ্যালু নাই, সো ওয়াই অ্যাক্সিসের প্যারালালই যাবে। ওকে। আর -2 মানে হচ্ছে এটা পজিটিভ দিকে 2 ঘর যাবে। আপনারা কিভাবে চিন্তা করবেন এইটাকে 0 বানাইতে গেলে আমার কত দিতে হবে? সো তত ঘর আমি নিব। এটাকে 0 বানাইতে গেলে আমার +2 দিতে হবে। সো আমরা প্লাসের দিকে 2 ঘর যাব এবং সেই বরাবর একটা লাইন আঁকায় দিব, আঁকায় দিলেই আমার কাজ শেষ। এইটার ম্যাথটা ক্লিন করে আমি আপনাদের একটা স্লাইড আজকে আপলোড দিয়ে দিব, না ম্যাথটার জন্য দেখে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা হচ্ছে এসবিএম এর ম্যাথ, আপনাদের এইভাবেই আসবে। এসবিএম এর ম্যাথ হচ্ছে বেশি কঠিন কিছু নাই, স্টেপ বেশি। এইটা দিয়ে এই 3টা গুণ, এটা দিয়ে এই 3টা গুণ, এটা দিয়ে এই 3টা গুণ, দেন এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড সবগুলা যোগ করবেন। এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড সবগুলা যোগ করলে মানে এই যে এই এক্স এই এক্স এই এক্স এই ওয়াই এই ওয়াই এই ওয়াই এই জেড এই জেড এই জেড সবগুলা যোগ করলে আপনার আলটিমেটলি ওইটাই আসবে। এটা আমি স্লাইড দিয়ে দিব, দিয়ে দিলে বুঝতে পারবেন, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনাদের পেপার নিয়ে, পেপারে কি টাইপের কাজ করতে পারেন এইটা আপনাদের একটা ক্লাসরুমে আমার কাছে আছে, কিন্তু এই পেনড্রাইভে নাই। ক্লাসরুমে আমি আজকে দিয়ে দিব, আপনারা কি টাইপের কাজ করতে পারবেন সেটা আজকে দিয়ে দিব। আপনারা হচ্ছে ওইটা দেখে সুন্দরভাবে পেপারের আইডিয়া জেনারেট করা শুরু করেন, ঠিক আছে? আমরা হচ্ছে এই সেমিস্টারে একটা পেপার লিখবো মোটামুটি 4 পেজের। সো দেখেন, সমস্যা অনেক কিছু আছে। আপনি যদি ইমেজ নিয়ে যাই নিয়েই কাজ করেন না কেন, আমি আপনাদের হেল্প করব। ইমেজ নিয়ে কাজ করলে বা নর্মাল ডাটা নিয়ে কাজ করলে, যাই নিয়েই কাজ করেন না কেন, আমি হেল্প করব। সো আপনারা প্রবলেমটা বের করার দায়িত্ব হচ্ছে আপনাদের। কি টাইপের কাজ অ্যাভেলেবেল আছে সেইটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব। আমার কাছে আছে, আমি একটু বলি যে কি টাইপের কাজ আছে। আচ্ছা, অ্যাভেলেবেল কাজ হচ্ছে আমার কাছে আছে, কিন্তু এটা এই পেন ড্রাইভে নাই, সো আমি আপনার ক্লাসরুমে দিয়ে দিব না। ধরেন যে ডিটেকশন ফ্রম ইমেজ, ধরেন যে লাংসের ইমেজ থেকে করোনা ডিটেকশন, রাস্তা থেকে কয়টা রিক্সা চলে রিক্সা ডিটেকশন, ফলের রোগ ডিটেকশন, ঠিক আছে? মানুষ ডিটেকশন, গরু ডিটেকশন, মাছ ডিটেকশন। ইন্টারেস্টিং একটা কাজ ছিল, আমি রিসেন্টলি দেখলাম, সেটা হচ্ছে বাংলাদেশের যে মাছ আছে, মাছের রোগ ডিটেকশনের মতো কোনো মডেল এখনো পর্যন্ত তৈরি হয় নাই। সো আমি আপনাদের কিছু কিছু আইডিয়া দিতে পারি, যেরকম হচ্ছে মাছের রোগ ডিটেকশন, যেরকম রুই মাছ, কাতলা মাছ, এগুলার রোগ ডিটেক্ট করতে পারে। মানে ধরেন রোগ হইলে তো কোনো একটা জায়গায় ক্ষত হয় বা বোঝা যায়, সো আপনি মেশিন লার্নিং মডেলে দিলে ওটা কী রোগ এটা বলে দিবে, রোগ ডিটেকশন আছে। তারপর ধরেন হচ্ছে রিসেন্টলি যেটা হাইপার হচ্ছিল সেটা হচ্ছে স্নেক, সো রাসেল ভাইপার ডিটেকশন করতে পারেন আপনারা হচ্ছে। হ্যাঁ, সো এটা রাসেল ভাইপার নাকি
সেটা ডিটেক্ট করার জন্য তাহলে সাপের কোন কি সাপ সাপ ঠিক আছে কিন্তু এটা কি সাপ কী সাপ সেটা আপনারা ডিটেক্ট করে দিতে পারেন। ধরেন হচ্ছে আপনারা হচ্ছে এমন একটা মডেল তৈরি করবেন যেটা হচ্ছে বাংলাদেশের যে কটা বিষধর সাপ, কিং কোবরা, রাসাস ভাইফান, এরকম আরও কয়েকটা, এই সাপগুলা ডিটেকশন ইজি। ঠিক আছে, আমি হেল্প করব, কোড আমি দিয়ে দিব আপনাদের, আপনারা জাস্ট আইডিয়া দিবেন, কোড আমি আপনাদের দরকার হলে আমি, কারণ আপনারা হচ্ছে নতুন, সো আমি জানি আপনারা একদম রেডি কোড দিতে পারবেন না আমাকে, সো কোডে আমি হেল্প করবো। আপনাদের কাছ থেকে আমি আইডিয়াটা বের করতে চাচ্ছি যে আইডিয়া দেন আমাকে। তারপরে হচ্ছে এরকম বাংলাদেশে ফ্লাড এফেক্টেড এরিয়া ডিটেকশন, ফ্লাড ডিটেকশন, সেইখান ফ্লাড হওয়ার চান্স আছে বা এই জায়গায় ফ্লাড হইতে পারে, এরকম ওয়েদার থেকে ডিটেক্ট করবে আর কি। ওয়েদারের ডাটা থেকে বাংলাদেশে কখন কখন ফ্লাড হয় বা কী পরিমাণ বৃষ্টি হলে ফ্লাড হয়, যে আজকে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে তার মানে কালকে বন্যা হইতে পারে, এরকম এই টাইপের ডিটেকশন। তারপর হচ্ছে ধরেন বাংলাদেশে নদীতে কি কি যানবাহন চলাচল করে এইটার কোনো ডাটা সেট নেই। ঠিক আছে, যেমন হচ্ছে নদীতে জাহাজ চলে, নৌকা চলে, স্পিড বোট চলে, সো এগুলা কি পরিমাণ চলাচল করে এটার জন্য কোনো ডাটা সেট নেই। সো আপনারা হচ্ছে এই যে বাংলাদেশে যেহেতু নদীমাতৃক দেশ, এখানে হচ্ছে কি পরিমাণ ভেহিক্যাল রেগুলার নৌপথে চলাচল করে এটা ডিটেক্ট করতে পারেন আপনারা চাইলে। এরকম অনেক আইডিয়া আছে, যে এরকম হচ্ছে চিন্তা করেন, এরকম অনেক কিছুই আপনারা চিন্তা করলে আরও বের করতে পারবেন যে কি কি আসলে করা যাইতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ বাইরের দেশের চেয়ে বাংলাদেশের সমস্যা বেশি, সো আপনি যদি বাইরের কথা চিন্তা করেন তাহলে হবে না, বাংলাদেশের একটা জিনিস তার মানে এই জিনিসটা ক্যালকুলেটর ঠিক আছে, কি টাইপের ক্যালকুলেটর বা সেটা মডেল ডিটেকশন, ছবি দিতে হবে। এই ক্যালকুলেটর প্রতিটা টাইপের ক্যালকুলেটরের ধরেন 200 টাকা করে ছবি দিতে হবে, যে ও চিনবে যে না এটা এই ক্যালকুলেটর। মডেল ডিটেকশন 200টা 300টা, আপনি যত ছবি দেবেন তত ভালো ডিটেক্ট করতে হবে। ক্রিমিনাল তো আর মানুষের মুখে লেখা থাকে না, এটা আমেরিকায় পসিবল। কারণ ওরা কি করে জানেন, ক্রিমিনালদের একটা হচ্ছে ছবি তুইলা ওদের একটা ডাটাবেস আছে, আপনারা হয়তো মুভিতে দেখছেন, ক্রিমিনাল ধরলে ওরা হচ্ছে এরকম একটা করে, বাংলাদেশে ওরা ফোনে ছবি তুলে গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করে, বাট ওইটার কোনো ডাটাবেস নাই। এটা যদি থাকতো তাহলে ও পাবলিকলি চলতেছে, ওর নামে মামলা আছে বা ওর নামে ওয়ারেন্ট আছে, দেখছে ওরে সিগন্যাল পাঠিয়ে দিলে যে এর দেখা গেছে এই এরিয়া, রাইট। সো এইটা হচ্ছে পসিবল যদি আপনার ওই ক্রিমিনালদের ডাটা সেট থাকে। তো বেসিক্যালি তো একটা ক্রিমিনাল ধরে তার তিনটা ছবি তোলে, ডান পাশ বাম পাশে সামনে সাইড। বাংলাদেশে এগুলা ওইভাবে এখন ওইটাই, মানে বাংলাদেশে আসলে ওইরকম সিস্টেম নেই। এটা তো ই করতে হবে, এখন যে আসামি ঠিক আছে, সাজাপ্রাপ্ত আসামি সে ছাড়া পাইছে, এটা ইম্পসিবল যে এটা বলতেছি না, বলতেছি যে আপনি যে লেভেলে এখন আছেন এই লেভেলে থেকে আপনার খুব কষ্ট হয়ে যাবে আর কি, এই ডেটা সেট কালেক্ট করতে কষ্ট হয়ে যাবে। ক্রিমিনালদের দেখা যাবে যে আপনি খুন টুন হয়ে যেতে পারেন, যে কার ছবি, ধরেন যে একজন ওইখানে হচ্ছে কি ইললিগাল জিনিস বিক্রি করতেছে, মাঝখান দিয়ে আপনি ছবি তুলে ফেললেন, দিলে আপনার খায়। সো এটা বাইরে আছে। হ্যাঁ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, ক্রিমিনাল ডিটেকশনও আছে, কিন্তু এটার জন্য আপনার ডাটা সেট অ্যাভেলেবেল নেই, এটা হচ্ছে মেইনলি। আর আপনি অ্যাভেলেবেল করতে হইলে আসলে জেলখানায় গিয়ে আপনার এখন মোটামুটি আমি যা দেখি প্রতিটা জেলার শহরের গেটগুলোতে একটা করে সিসিটিভি ক্যামেরা আছেই, 64টা জেলাতেই আছে। এটার চেয়ে আপনি বলতে পারেন সহজ হচ্ছে অ্যাক্সিডেন্ট ডিটেকশন। অ্যাক্সিডেন্ট ক্যামেরায় ধরা পড়ার সাথে সাথে থানা এবং হসপিটালে খবর দিয়ে দিবে, একটা গাড়ি আরেকটার সাথে কোলাইড করলেই খবর চলে যাবে।
বা একটা গাড়ি ভেঙে চুরে গেলে বা রাস্তা থেকে চ্যুত হয়ে গেলে এটা একটা রেকর্ড হবে আর কি। আনইউজুয়াল অ্যাক্টিভিটি হলে খবর হবে। সো আইডিয়া হচ্ছে গিয়ে ডিটেকশন আর কি, মেইনলি আপনি যে কোনো কিছু ডিটেক্ট করবেন। আচ্ছা, স্যার এটা তো শেষ করে পসিবল অল্প সময়, হিউজ সময় নিয়ে কাজ করতে হবে। ছোট জিনিস নিয়ে করেন না, আমি তো আপনারা যে চিন্তা করতেছেন আপনাদের স্বপ্ন অনেক বড়। কিন্তু স্যার So- এগুলো করতে গেলে তো ওই পেপারগুলো হওয়ার সম্ভাবনাটা বেশি। হ্যাঁ, আপনাদের স্বপ্ন অনেক বড়, ঠিক আছে, কিন্তু আপনারা যেহেতু টাইম কম টাইমের মধ্যে ধরেন, এই যে আমি একটা বললাম যে সাপ ডিটেকশন, সো সাপের ক্ষেত্রে আপনারা এনাফ ছবি গুগলে পাবেন, রাসেল ভাইপারের ছবি, প্রচুর বিভিন্ন সাপের ডেটা সেট আছে। সো ওই সাপ নিয়ে আপনারা ইজিলি মাছের প্রচুর মাছের ছবি আপনারা গুগল থেকেই কালেক্ট করতে পারবেন, যেগুলো ইজিয়ার টু কালেক্ট। তাহলে কি অনেকে আচ্ছা এরকম কিছু যে ফুড ডিটেকশন এরকম তো আছে, হ্যাঁ আছে, ফিশ ডিটেকশন এরকম তো আছে, বা ভেজিটেবল ডিটেকশন এরকম তো আছে। আপনি ওইটাই করেন না। আমার টার্গেট হচ্ছে যে সবার পেপার পাবলিশ হবে না, যারা বাজারে গেলে চিনে না কোনটা লাউ আর কোনটা কুমড়া এটাই অনেকে চিনে না। স্যার তাতে তো লাভ নাই স্যার, এখন তো গুগলে তো অ্যাভেলেবল অভাব নাই, গুগল লেন্সে সার্চ দিলে তো বলে দিতেছে এই জিনিসটা কি অ্যাভেলেবল ছবি পেয়েছে, তাহলে তো ওটা করেও লাভ নাই, রাইট, গুগল লেন্সে পাইতেছে সে। এখন এদের মধ্যেও করে কোনটা লাভ আছে সেটা হচ্ছে আপনার কাজ, ঠিক আছে। এই যে যেরকম হচ্ছে মাছের রোগ ডিটেকশন, এটার জন্য মানে এইগুলো আর কি করতে পারেন, এটা একটা আইডিয়া। এটা গুগল থেকে মাছ লাগবে না, গুগল থেকে আপনারা ছবি কালেক্ট করবেন, ওই রোগ লিখে সার্চ দিবেন, দিলে গুগলে এনাফ ছবি চলে আসবে, গুগলে আপনি ডাউনলোড করে ডাটা সেট নিজেই বানাবেন। আচ্ছা, যাই হোক, এইটা একটা গেল ইমেজ ডিটেকশন, ঠিক আছে। ইমেজ ডিটেকশন ধরুন হচ্ছে মার্কেট ডাটা অ্যানালাইসিস। মার্কেট ডাটা হচ্ছে আজকে আমার লাভ হবে না ক্ষতি হবে, গোল্ডের প্রাইস করছিলেন, ওইটা হচ্ছে মার্কেট ডাটা অ্যানালাইসিস একটা অংশ। তারপর স্টক মার্কেট অ্যানালাইসিস, যে স্টক আজকে যে স্টক আছে এই স্টকটা আগামীতে বাড়বে না কমবে, এই টাইপের স্টক মার্কেট ডাটা অ্যানালাইসিস, এগুলোকে বলা হয় ডাটা অ্যানালাইসিস। তারপরে হচ্ছে ফ্রড ডিটেকশন। ফ্রড ডিটেকশন হচ্ছে বিভিন্ন টাইপের ফ্রড যে হয়, ব্যাংক ফ্রড, ক্রেডিট কার্ড ফ্রড, তারপর হচ্ছে ওই যে সিগনেচার ফ্রড, এগুলো হচ্ছে ফ্রড ডিটেকশন। তারপর হচ্ছে ওয়েদার প্রেডিকশন, রাইট। তারপর হচ্ছে ডিজিজ ডিটেকশন, আপনারা বিভিন্ন ধরনের মানুষের যে রোগ আছে, চর্মরোগ আছে, হার্ট আছে, টিউমার আছে, এগুলো ইমেজ দিয়ে বা ডাটা দিয়ে আপনি হচ্ছে ডিটেক্ট করবেন, ডিজিজ ডিটেকশন। দেন হচ্ছে নেটওয়ার্ক ক্লাস্টারিং, তারপর হচ্ছে স্যার যে কদিন আগে যে আপনার আমি বলতেছিল বাংলাদেশে আসলে স্পোর্টস অ্যানালাইসিসের যে বিষয়টা, এটা না ইন্ডিয়াতে ক্রিকেট খেলাটা এটা কোনো কাজ করলো না। স্পোর্টস অ্যানালিসিস আসলে হিউজ ফিল্ড, আর ওটা হচ্ছে মিলিয়নস প্যারামিটার। একটা ব্যাটসম্যান কি পরিমাণ রান করে প্রতি গেমে, ওর হচ্ছে দৌড়ানোর স্পিড কত, ও হচ্ছে ফিল্ডিং কেমন করে, প্লাস স্ট্যামিনা কেমন, শরীরের কন্ডিশন কী, ওর হাত পা ভাঙাচোরা আছে কি না কিছু, তারপর হচ্ছে ওর হিউজ ট্র্যাক করতে, মানে অনেক প্যারামিটার। আমি এটা দেখছিলাম একবার, মানে ওরা কিভাবে করে, ইউটিউবে একটা ভিডিও দিছিল আর কি। আপনার মুডও ডিটেক্ট করতে হবে, যার মুড ভালো আছে আজকে না খারাপ আছে, খেলা কেমন একটা প্রতিষ্ঠান ওরা কাজ করার জন্য একটা সেমিনার করছে, যাওয়া হয়নি, হ্যাঁ, কিন্তু এটা আপনি হচ্ছে কয়েকটা প্যারামিটার নিয়ে করতে পারেন। সাপোজ প্যারামিটার কমায় লিমিটেড প্যারামিটার নিয়ে করতে পারেন, বাট এই ডাটা কালেক্ট করা টাফ হবে।
এটা আপনি আপনার মতো ঠিক করে নেবেন কি কী নিয়ে করবেন। এই যে অ্যানালাইসিস, এটা একটা অ্যানালাইসিস। তারপর প্রোডাক্ট কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন মানে হচ্ছে কোন প্রোডাক্ট বেশি খায়, কোন প্রোডাক্ট কম খায়, এই টাইপের। তারপর হচ্ছে সাজেশন সিস্টেম। সাজেশন সিস্টেম হচ্ছে একটা স্টুডেন্টের, ধরেন এরকম একটা সিস্টেম বানাতে পারেন সাজেশন সিস্টেম, যে এই স্টুডেন্টের ইন্টারেস্ট আছে হচ্ছে এই বিষয়ে, ধরেন যে তার ইন্টারেস্ট আছে মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এই লাইনে, তাহলেও কোন কোন কোর্স করবে, কোর্স সাজেশন সিস্টেম। সো এই গোলে পৌঁছাইতে পারবে, রোডম্যাপ বা কীভাবে করলে, যেরকম ওর হচ্ছে তখন ডাটা মাইনিং, ডাটা মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এই টাইপের কোর্স করবে। তারপর হচ্ছে ধরেন একজনের হওয়ার ইচ্ছা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো ওকে একটা রোডম্যাপ দিয়ে দিবে যে তুমি হচ্ছে এই কাজ করলে। সো এইটা হচ্ছে গিয়ে একটা মানে এটা হচ্ছে সাজেশন সিস্টেম, বিভিন্ন রকমের সাজেশন সিস্টেম। সো হ্যাঁ, সাজেশন সিস্টেম। দেন আছে হচ্ছে আপনাদের হচ্ছে ভয়েস রিকগনিশন, তারপর হচ্ছে বিভিন্ন রকমের রিকগনিশন সিস্টেম। ভয়েস রিকগনিশন সিস্টেম আছে, রিকগনিশন সিস্টেম আছে, বিভিন্ন রকমের রিকগনিশন, ফেস রিকগনিশন, আই রিকগনিশন, এই টাইপের অনেকগুলো রিকগনিশন সিস্টেম আছে। সো ওইগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপর হচ্ছে এখন যেটা সবচেয়ে চলতেছে এটা হচ্ছে এনএলপি। এনএলপি মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং দিয়ে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ধরেন মেডিকেল প্রেসক্রিপশন জেনারেশন, মানে হচ্ছে আপনি একটা রোগ বলে দিবেন, ও আপনাকে একটা কিছু একটা, হ্যাঁ, প্রেসক্রিপশন দিয়ে দিবে, এগুলো অ্যানালাইসিস করে। সো না কম না, ডাক্তারের কাছে এটা হচ্ছে ডাক্তার হচ্ছে গিয়ে ওই সাজেশন দেখে, মানে এটা জাস্ট একটা সাজেশন সিস্টেম, মানে এটা হচ্ছে আপনাকে রুগীকে করতে হবে এমন না, কারণ এআই ভুল করতে পারে। সো এটা আলটিমেটলি রুগী হয়ে ডাক্তারকে দেখাবে যে আমাকে এরকম বলছে, আপনি কি মনে করেন, ডাক্তার অ্যাপ্রুভ করলে দেন হচ্ছে। সো এরকম এনএলপির অনেক আইডিয়া আছে। এনএলপি হচ্ছে কি আপনাদের রিসেন্টলি একটা কাজ আপনাদের এক স্যার করতেছে, যে নতুন স্যার আসছে একজন ইউআইউএরই, উনি যে কাজ করতেছে ওইটা হচ্ছে মুরাদ টাকলা ডিটেকশন রিকগনিশন সিস্টেম। মুরাদ টাকলা চিনেন? মুরাদ টাকলা মানে হচ্ছে যারা হচ্ছে টেক্সট লেখে, ইংলিশে ভুলভাল টেক্সট লাগে, যে আমি ব্যাট খাবো, আমি ব্যাট খাবো, আমি তারপর হ্যাঁ তুমি কামান আসা, এই টাইপের। সো দিস ইজ অ্যাকচুয়ালি এইভাবে লেখার, এটার মানে অনেকে বুঝতে পারে না, ঠিক আছে? সো ওই দিন একটা ইয়া দেখলাম যে একজন একটা গানের লাইন লিখছে, যে কি রিম, একটা ইন্ডিয়ান গান ছিল যে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, সো রিম গেম দাঁড়াতে সাইমন হারাতে। তো আমার এটা বুঝতে অনেক সময় লাগছে। আচ্ছা, তো মুরাদ টাকলা জিনিসটা আসছে আসলে ইন্টারেস্টিং। এটা হচ্ছে একজন হচ্ছে, মানে এটা অনেক আগের কথা, 2012 যখন ফেসবুক প্রথম আসছে, তো তখন হচ্ছে একজন ওই যে লেখছে যে আমি হচ্ছে এরকম, মানে একটা স্ট্যাটাস দিছে যে আমি হচ্ছে আমার সাথে একজন খারাপ ব্যবহার করছে, সো আমি ওকে পাইলে একদম ওরে ঘুষায় লাথে শেষ করে দিব, এরকম টাইপের একটা স্ট্যাটাস দিছে। সো নিচে একজন কমেন্ট করছে,
নিচে একজন কমেন্ট করছে যে মুরদ থাকলে করে দেখা, কিন্তু ওই লেখছে যে মুরাদ টাকলা করা ডাকা। সো ওইখান থেকেই নামটা আপনারা ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন, মুরাদ টাকলা। এটা একটা ফেমাস পেজ এবং এটা অনেক আগের, মানে এটা আমি যখন ফেসবুক প্রথম 8-এ থাকি, ক্লাস 8-এ তখন। সো ওইখান থেকে নামটা আসছে হচ্ছে মুরাদ টাকলা, এবং এই ভাষায় যারা কথা বলে তাদেরকে মুরাদ টাকলা বলা হয়। ঠিক আছে? সো ওইখান থেকে এটা মুরাদ টাকলা ডিটেকশন, ওখানে স্যার যেটা করবে এরকম দাঁত ভাঙা যেগুলা লেখা আছে এগুলাকে সে ম্যানলি লেখা বা বাংলা ভাষায় কনভার্ট করে দিবে আর কি। তো এই টাইপের এনএলপি এরকম কাজ আছে। আমি আপনাদের এই সাজেশন লিস্টটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আপনারা এখান থেকে নিজেরা একটা আইডিয়া আমাকে দিবেন। আমি অনেক কিছু সাজেস্ট করছি, আপনারা নিজেরা একটা আইডিয়া আমাকে দিবেন, এবং আইডিয়ার আসলে আমার মুরাদ টাকলাকে সার্চ দিলে দেখতে পাবেন। আচ্ছা, সো আমি হচ্ছে এগুলো সবই আপনাদের আজকে দিয়ে দিব। আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে আস্তে আস্তে, আমি হচ্ছে সামনের শনিবারের পরের শনিবার আমি আপনাদেরকে এই যে আপনাদের কি আইডিয়া এটা নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে। আপনাদের গ্রুপে 3 থেকে 4 জন নিতে পারবে। রাকিব ভাই, আমি আসছি ওই কাছে যাই জন্য কথা বলছি।